তুমি বড় হবা না? মায়েরা ইরফানের বুকে পিঠ লাগিয়ে ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে তাকে আমতা আমতা করে বলে। সরি আমি বুঝতে পারিনি। ইরফান রেগে বলে। কি বোঝো তুমি? মায়েরা কণ্ঠে ঝাঁজ ঢেলে বলে। আমি সব বুঝি, বুঝলেন? ইরফান বিড়বিড় করে। গাধা। মায়েরা দ্রুত ইরফানের থেকে দূরে সরতে নিলে চুলে টান পড়ে আবারও ইরফানের বুকে এসে ধাক্কা খায়। মাথার পিছনে হাত দিয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা অসহায় গলায় বলে, আমার চুল। ইরফান মায়েরার দিকে তাকিয়ে বাহাতে মায়েরার মাথা ধরে ধাক্কা দেয়। ফলস্বরূপ শার্টের বোতামে আটকানো চুলগুলো ফটফট করে ছিঁড়ে যায়। মায়েরা ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। পিছনে মাথা ডলে ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে দু হাত রেখে রেগে বলে, আপনি আমার চুল ছিলেন কেন? ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেললো। মায়েরার সাথে লেগে গিয়ে ইনায়ার দিকে ফোন বাড়িয়ে দেয়। মায়েরা বুঝতেই পারেনি হঠাৎই ইরফান তার সাথে লেগে দাঁড়ানোই মায়েরার মুখ ইরফানের বুকের সাথে লাগে। মায়েরা ঢোক গিলে দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়ায়, বিড়বিড় করে। অসভ্য লোক। ইরফান ইনায়াকে ফোন দিয়ে আর চোখে তাকায় মায়েরার দিকে। গম্ভীর গলায় বলে, আমাকে কফি দিয়ে যাবে আমার রুমে ফার্স্ট। মায়েরা ইনায়ার পাশে গিয়ে বলে, আমি আপুর সাথে গল্প করব, আপনি অন্য কাউকে বলুন। ইরফান রেগে বলে। তোমাকে আসতে বলেছি আমি। মায়েরা মন খারাপ করে বলে, ওই না আপু, দেখো তো তোমার ভাই আমাকে খাটিয়ে মারছে শুধু। আমি তো কালকেই চলে যাব, একদিন তোমার সাথে একটু গল্প করি। ইনায়া ফোন হাতে ধরে একবার মায়েরা আরেকবার তার ভাইয়ের দিকে তাকায়। এসব রেখে ফোন লাউড দিলে ওপাশ থেকে ফাড়া কথা বলে। মায়েরা ভ্রু কুচকে বলে, এটা কে আপু? ইনায়া ইরফানের দিকে তাকায়। ইনায়ার দৃষ্টি দেখে মায়েরাও ইরফানের দিকে তাকায়। এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে কেন লোকটা? মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, কি করেছি আমি? ইরফান কিছু বলল না, একই দৃষ্টিতে মায়েরার দিকে চেয়ে রইল। মায়েরা ঢোক গিলে, এই লোকটা এমন করে কেন? আমতা আমতা করে বলে। আপনি যান। ইরফানের গম্ভীর স্বর। নো। ওপাশ থেকে ফাড়া বলে, ইয়ানা ভাবি আমাদের সাথে বের হবে, ফোন কিনতে যাব, প্লিজ তুমিও চলো। ইনায়া বলে, আমি তো ফোন তেমন চিনি না আপু। ভাইয়া কিনে দিবে, তুমি আমি সাথে থাকবো, প্লিজ চলো। ফাইজ থাকবে শুনে ইনায়া ঢোক গিলে। ইনায়া ইরফানের দিকে তাকালে ইরফান বলে, রেডি হয়ে যায়, দ্রুত ফিরবি। ইনায়া মাথা নাড়ল। ভাইয়া বলেছে মানে তো যেতেই হবে। অতঃপর ঢোক গিলে শুকনো গলায় বলে। আচ্ছা আপু। পাশ থেকে মায়েরা মন খারাপ করে বলে, আমি আবার কালকেই চলে যাব আপু, আমার তো এক্সাম। কালকে ফোন কিনলে হবে কিনা শোনো তো, আমি আজ তোমার সাথে একটু গল্প করি। ফোন লাউডে থাকায় ওপাশে থাকা ফাড়া শুনতে পায় মায়েরার কথা। অতঃপর বলে, কে কথা বলে ইয়ানা ভাবি? ইনা ইরফানের দিকে তাকালো। ভাইয়ার বউ বলে ভাইয়া রেগে যায় কিনা সেই ভয় পায়। মায়েরা নিজেই বলে, আমি ইনায়াপুর ভাইয়ের বউ আপু। ইনায়া মায়েরার কথায় অবাক না হলে ওপাশ থেকে ফাড়া হেসে বলে, তুমিও চলো আমাদের সাথে, ইরফান ভাইয়ের বউ, আমরা রাস্তায় গল্প করব। মায়েরা খুশি হয়ে বলে, ওকে ওকে, আমিও যাব। ইরফান ইনায়ের হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফোন কানে নিয়ে বলে, শুধু ইয়ানা যাবে, ফাইজকে বলবে ইয়ানাকে দ্রুত বাসায় পৌঁছে দিতে। বলেই কল কেটে দেয়। মায়েরা রেগে বলে, আমি আপুদের সাথে গেলে আপনার প্রবলেম কি? আমি যাব। ইরফান কিছু বলল না। বেরিয়ে যেতে যেতে বলে, কফি আনো ফার্স্ট। মায়েরা পিছন থেকে রেগে বলে, আমার বইয়েই গেছে, পারবো না আমি, খবিস লোক আমার সব শান্তি কেড়ে নিচ্ছে। ইনা মায়েরার মুখ চেপে ধরে বলে, মায়েরা চুপ করো, ভাইয়া মারবে। মায়েরা অসহায় মুখে তাকালো ইনায়ার দিকে। ইনায়ার খারাপ লাগলো, কিন্তু ভাইয়া বলেছে মায়েরা যাবে না মানে যাবে না। এখানে তার কি করার? সে নিজেই যেতে ভয় পাচ্ছে, কিন্তু তার ভাই বলেছে এখন তো যেতেই হবে। মায়েরা কিছু একটা ভেবে বলে, চিন্তা করো না আপু, আমি বাবার থেকে অনুমতি এনেছি, আমি একা একা থাকবো না, বইও তো নেই। তুমি রেডি হও। কথাটা বলে ঘরের বাইরে বের হয়ে দ্রুত পায়ে এগিয়ে যায়। ইরফানের ঘর পাস করে যাওয়ার সময় হাতে টান পড়ে। কিছু বোঝার আগে ইরফান মায়েরাকে তার ঘরে টেনে নিয়ে ডোর লক করে দেয়। মায়েরা চিৎকার করার আগে ইরফান মায়েরার মুখ চেপে বলে, কফি আনতে বলেছি না? মায়েরা দু হাতে তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়, তবে ব্যর্থ হয়। করে। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, কোথাও যাবে না তুমি। কথাটা বলে মায়েরার মুখ থেকে হাত সরিয়ে নেয়, দূরে সরে দাঁড়ায় মায়েরার থেকে। মায়েরা ছাড়া পেয়ে দ্রুত দরজা টেনে খুলতে চায়, পারে না। এই ঘরের লকটা কেমন যেন সে পারে না। পিছু ফিরে বলে, কফি আনার জন্য তো দরজা খুলতে হবে, খুলে দিন। ইরফান ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ বুজে বলে, নো নিড।
মায়রার মুখটা অসহায় হয়ে যায়। এখন সে এই রুম থেকে বের হবে কি করে? অসহায় কণ্ঠে বলে। দরজা খুলে দিন। ইরফান ঘাড় বাঁকিয়ে তাকায় মায়রার পানে। মায়রা খেয়াল করলো ইরফানের চোখ লাল। একটু এগিয়ে এসে বলল। আপনি কি অসুস্থ? ইরফান গম্ভীর গলায় বলে। তোমার কি মনে হয়? মায়রা কি বলবে বুঝতে পারে না, আমতা আমতা করে বলে। মনে হচ্ছে অসুস্থ। ইরফান চোখ বুজে বলে। হাজব্যান্ড সিক থাকলে ওয়াইফের বাইরে বেরোনো নিষেধ, সো তোমার বাড়ি যাও ক্যান্সেল। মায়রা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। একদম ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে ডান হাত রেখে রেগে বলে। আপনি আমাকে বউ মানেন না? স্মৃতিশক্তি হারিয়েছেন নাকি? ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলায়। মনে হলো গোল জামা পরিহিত একটা ছোট পুতুল কোমরে হাত দিয়ে নাকের পাটা ফুলিয়ে তার দিকে তাকিয়ে আছে। ইরফানের মুখাবয়ব স্বাভাবিক, তবে দৃষ্টির প্রখরতা তীব্র। মায়রা ইরফানের দৃষ্টি খেয়াল করে ওড়না দিয়ে মাথায় কাপড় টেনে নিজেকে ভালোভাবে ঢেকে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে। একদম মেয়েদের শরীরের দিকে ঝুঁকবেন না। এসব ছেলেরা অসভ্য, চরম লেভেলের অসভ্য হয়। আপনাকে তো সভ্যই লাগে, তো হঠাৎ এমন অসভ্য হয়ে যাচ্ছেন কেন? মায়রার কথা শুনে ইরফানের চোখে মুখে বিস্ময় ভর করে। তাকে ক্যারেক্টারলেস বলছে। এইটুকু মেয়ে ইচ্ছে করলো ঠাটিয়ে একটা থাপ্পড় দিতে। রাগে দাঁতে দাঁত চেপে বলে। স্টুপিড, আমার ক্যারেক্টার অ্যাঙ্গেল তুলছ? থাপ্পড় দিয়ে সপ্তাহ ফেলে দেবো তোমার। মায়রা ঢোক গিলে বলল। আমি ভুল কি বলেছি? বউ মানবেন না, আবার অশুভ কাজ করতে আসবেন? মেয়েদের দেখলে ছেলেদের মাথা ঠিক থাকে না শুনেছি। এখন তো আপনিও অমনি হয়ে যাচ্ছেন। ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে মায়রার গাল চেপে রাগান্বিত স্বরে হিসিয়ে বলে। ইউনো, ইরফান নেওয়াজ কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। হিডিয়েট কোথাকার। মায়েরা ভয়ে কেঁদে দিবে প্রায়। এই লোকটা মুহূর্তে এমন রেগে বোম হয়ে যায় কেন? আমতা আমতা করে বলে। সরি সরি, আসলে আমি বলতে চেয়েছি আপনার উপর জিন ভর করে মাঝে মাঝে। আপনার দোষ নেই, আমাদের গ্রামে আরেকজন জিন ধরতো। সত্যি বলছি, বিশ্বাস করুন। আপনি প্লিজ একবার কবিরাজটা দেখিয়ে আসুন। ইরফান হাসবে না রাখবে বুঝলো না। এই গাধাকে কি বোঝাবে? সে মেজাজ খারাপ করে দিয়েছে। ফোঁস করে শ্বাস ফেলে মায়রার গাল ছেড়ে দু কদম পিছিয়ে দাঁড়ায়। মায়রা ঢোক গিলে। আরও রেগে গেল নাকি? একটুখানি চোখ তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান এখনো শক্ত চোখে তার দিকে চেয়ে। সাথে সাথে চোখ নামিয়ে নেয় মায়রা। মাথা থেকে ওড়না পড়ে গিয়ে চুলগুলোর কিছু অংশ সামনে হেলে আসে। পুচ্ছি মেয়ে, তোমার বডিতে আছেটা কি যে আমি অ্যাট্রাক্টেড হব? বাইরে তোমার চেয়ে হাজার হাজার অ্যাট্রাক্টিভ মেয়ে ঘুরে বেড়ায়। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আই ডোন্ট লাইক ইউ, আন্ডারস্ট্যান্ড? ইরফানের গম্ভীর গলায় কথাগুলো শুনে মায়রা এলোমেলো দৃষ্টি মেঝে জুড়ে ঘুরোয়। খারাপ লোক তাকে কি অপমান করছে? ছোট মাথায় অত কিছু ধরল না। আমতা আমতা করে বলে। আমি তো জিনের কথা বলেছি। ইরফান ধমকে বলে। তোমার জিনের অ্যাটাক হতেও আরও বেশি কিছু প্রয়োজন পড়বে, স্টুপিড। এরপরে গিয়ে সে মায়রার ওড়না মাথার উপর টান মেরে মায়রার মুখসহ প্রায় অর্ধেক ঢেকে দেয়। শক্ত হাতে মায়রার হাত টেনে দরজা খুলে মায়রাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। দাঁতে দাঁত চেপে বলে। যদি আর একবার এলোমেলো হয়ে আমার সামনে আসতে দেখি, তো আরও 10টা দিনকে ডেকে এনে সব পেন্ডিং কাজ এক্ষুনি ফিনিশ করে ফেলবো। ইটেড বলেই ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা হাঁ করে চেয়ে থাকে। লাস্টের কথাটা পুরো মাথার উপর দিয়ে গেল। মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়ায় বিরক্ত হলো। তারেক নেওয়াজের ঘরের উদ্দেশ্যে পা বাড়িয়ে যেতে যেতে বিড়বিড় করলো। খবিশ লোক, নিজেই টেনে নিয়ে গেল, আবার নিজেই ধাক্কা দিয়ে বের করে দিল। আমি কখন বললাম সে আমায় পছন্দ করে? সারাদিন কানের কাছে ঘ্যান ঘ্যান করবে, আই ডোন্ট লাইক ইউ, আই ডোন্ট লাইক ইউ। লাস্টের কথাটা ইরফানের মতো করে মুখ ভেঙিয়ে বলে। ফারা আর মায়রা ফাইজের গাড়ির ব্যাক সিটে উঠে বসে। ইনায়া উঠতে নিলে ফাইজ ইনায়ার হাত টেনে শব্দ করে গাড়িতে ডোর লাগায়। ইনায়া যেন কারেন্ট শক খেয়েছে। ঝট করে পিছু ফিরে তাকায়। ফাইজ তীক্ষ্ণ চোখে চেয়ে আছে ইনায়ার দিকে। ইনায়া চোখ নামিয়ে নেয়, চোখ বুজে ঢোক গিলে। ফাইজ শক্ত কণ্ঠে বলে। সামনের সিটে বসো। ইনায়া কিছু বলতে চায়, তার আগে ফাইজ মৃদুস্বরে বলে ওঠে। লিটল কুইন, আমার কথা শোনো। আমি ভীষণ রেগে আছি তোমার ওপর। রাগ বাড়িও না আমার, প্লিজ। ইনায়া অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। ফাইজের মুখ গম্ভীর, তবে কণ্ঠস্বর নরম ছিল। ফাইজ ইনায়ার হাত ছাড়ল না। সামনের ডোর খুলে দিলে ইনায়া ধীরে ধীরে উঠে বসে। ফাইজ চুপচাপ দেখলো। শব্দ করে দরজা লাগালো। ইনায়া কেঁপে ওঠে। ফাইজ রেগে আছে বুঝেছে। ফাইজ উঠে বসলে ইনায়া আর চোখে একবার তাকায়। ফাইজ ভ্রু কুচকে তাকায় ইনায়ার দিকে। ইনায়ার সাথে সাথে চোখ সরিয়ে নেয়। ফাইজ এগিয়ে গিয়ে সিট বেল্ট লাগাতে নিলে ইনায়া হঠাৎ ফাইজকে তার কাছে খেয়াল করতে মৃদু চেঁচিয়ে ওঠে। ফাইজ ইনায়ার দিকে চোখ গরম করে তাকে সিট বেল্ট লাগিয়ে দেয়। পেছন থেকে মায়রা গলা ঝেড়ে বলে। আমি আর ফারা আপু কি অন্য গাড়িতে যাবো ভাইয়া? ফাইজ ভ্রু কুচকে পেছনে ফিরে তাকালো। নিজের জায়গায় ঠিক হয়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে স্বাভাবিক গলায় বলে। এই যে
ইরফানের বউ শোনো, তোমাকে একটা দায়িত্ব দিলে ঠিকঠাক পালন করতে পারবে তো? মায়েরা উৎসাহ নিয়ে বলে। কি দায়িত্ব ভাইয়া? ফাইজ গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলে। তোমার ননদিনী যেন আমাকে অ্যাভয়েড না করে, এই জন্য তুমি টিক্স ইউজ করবে, পারবে না? মায়েরা ভাবুক ভঙ্গিতে বলে। কিন্তু ইনায়া আপু তো আপনাকে পছন্দ। ইনায়া পিছু ফিরে বলে। মায়েরা, মায়েরা ইনায়ার দিকে তাকিয়ে থেমে যায়। ইনায়া চোখের ইশারায় চুপ করতে বলে। মায়েরা বুঝলো চুপ করতে বলেছে, তাই আর কিছু বলল না। ফারা ভ্রু কুচকে চেয়ে আছে। ফাইজ আর চোখে ইনায়ার দিকে তাকায়, ঠোঁট বাকি একটুখানি হাসে। কিছুক্ষণ পর ফোনে কল আসে। ফাইজ গাড়ির সামনে থেকে ডান হাতে ফোন তুলে রিসিভ করে কানে দেয়। ওই স্টুপিড কোথায়? ফাইজ ভ্রু কুচকে বলে। কোন স্টুপিড? ইরফান রেগে ফোঁসফোঁস করছে। এই মেয়েকে নিষেধ করেছিল যেতে, কিন্তু তার কথা শুনল না। কোন ফাঁকে চলে গিয়েছে। দাঁতে দাঁত চেপে বলে। ওকে নামিয়ে দিয়ে যা। ফাইজ বুঝলো ইরফান মায়রার কথা বলছে। না বুঝার ভান করে বলল। একটু ভালো করে বল, আমি চিনতে পারছি না। ইরফান বিরক্তি স্বরে বলল। কোথায় আসছিস? ফাইজ মৃদু স্বরে বলে। নেটওয়ার্ক প্রবলেম, পরে কথা বলছি। বলে কল কেটে দেয়। মনে মনে হাসছে। ভাবছে ইরফানের থেকে ওর বউয়ের মাঝে কি করে একটু ডিস্টেন্স তৈরি করা যায়। নাকানি চুবানি খাওয়ালে কেমন হয়। কিন্তু পাশে ইনায়াকে দেখে সেই ইচ্ছে আপাতত চাপা দিল। হাফ বউটাকে আজ সাহায্য করবে। তার ফোন ধরে না, সেই সাহস ছুটাবে। এরপর ইরফানকে সুন্দর মতো চুবানি খাওয়াবে। ভাইটা ঘাট তেরা আর বোন হয়েছে তেরা। ফোনের শোরুমের সামনে গাড়ি সাইড করে ফাইজ, ফারহা, মায়রা পিছনে থেকে নেমে দাঁড়ায়। ফাইজ গাড়ি থেকে নেমে ইনায়ার পাশে দাঁড়ায়। ইনায়া, ফারহা আর মায়রার দিকে এগিয়ে যেতে নিলে ফাইজা তার বা হাতে ইনায়ার ডান হাত আগলে নেয়। ইনায়া অবাক হয়ে মাথা তুলে তাকায়। ফাইজা তাকালো না ইনায়ার দিকে। হাত ধরে ফারার উদ্দেশ্যে বলে। ফোন চুজ কর, এসে কিনছি। কথাটা বলে বাঁ দিকে এগোতে নিলে ইনায়া অবাক হয়ে বলে। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ফাইজ ঘাড় নামে ইনায়ার কানের কাছে ফিসফিসিয়ে বলে। তোমায় সাহায্য করতে। ফাইজের পাশে মায়রা দাঁড়িয়ে বলে। এক্সকিউজ মি ভাইয়া। ফাইজ থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়ায়। মায়রার দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলে। হোয়াট? মায়রা বিড়বিড় করে। ও, এর মাঝেও ইংরেজদের স্বভাব আছে। ইনায়া ফাইজের হাত থেকে নিজের হাত ছাড়াতে চায়, মোচড়ামুচড়ি করে। ফাইজ ভাবলেশীন ভাবে ইনায়ার হাতের বাঁধন আরও শক্ত হাতে ধরে। ছেলেটা ছুটেছে বেশ, তবে নিজেকে সামনে রেখেছে বহু কষ্টে। মায়েরা ইনায়ার ফাইজের হাতের দিকে দেখল, এরপর ইনায়ার মুখের দিকে। ইনায়া তার দিকে চেয়ে আছে। মায়েরা ভ্রু কুচকে বলল। আপু কি হয়েছে তোমার? ইনায়া কিছু বলার আগে ফাইজ বলে। তুমি কিছু বলতে? মায়েরা ফাইজের দিকে তাকিয়ে বলে। হ্যাঁ, আপুকে ছাড়ুন। ফাইজ অবাক হয়ে বলে। হোয়াট? মায়েরা মৃদু হেসে বলে। আপনাদের তো বিয়ে হয়নি ভাইয়া। আমি ইনায়া আপুর ভাবি, তাই আমার দায়িত্ব হলো ইনায়া আপুকে যেন কোনো পুরুষ পর পুরুষ না নিয়ে যেতে পারে। এরপর ইনায়ার অপর হাত ধরে বলে। এসো আপু, আমরা সবাই মিলে ফারা আপুর ফোন পছন্দ করি। ফাইজা অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। ইনায়া হাত ছাড়ে না, বিড়বিড় করে। মির্জাফরের মতো কমতে ছিল না আমার জীবনে। এই নিউ মির্জাফর কোথায় থেকে উদয় হলো? নিজেকে সামলে মৃদু হেসে বলে। মিসেস ইরফান নেওয়াজ, আমার হাব্ববের সাথে আমার এক ভয়াবহ ইনস্ট্যান্ট প্রাইভেট মিটিং আছে, প্লিজ হেল্প মি। ফাইজের সম্বোধনে মায়েরার কেমন যেন দেহ জুড়ে শীতল স্রোত বয়ে যাওয়ার মতো অনুভূতি হলো। ইরফানের গম্ভীর মুখটা ভেসে ওঠে। আসলেই সে ওই লোকটার বউ। কেমন অদ্ভুত শোনালো। গাড়ির সেই ভর দুপুরের কথা মনে পড়লো। মনে হয় তৃষ্ণা পেয়ে গেল। কিন্তু এখানে আসার আগে ইরফানের ব্যবহারে সব ফুস হয়ে গেল। বিড়বিড় করলো। অসভ্য লোক। এরপর নিজেকে সামলে নিয়ে বলে। ইনায়া আপু যাও তাহলে, ভাইয়া আপনারা যান, বাই বাই। বলেই ফারার হাত ধরে শোরুমের ভেতরের উদ্দেশ্যে পা বাড়ায়। ইনায়া, মায়েরা আর ফারাকে যেতে দেখলে কিছু বলতে চায়, তার আগে ফাইজ ইনায়ার ডান কাঁধ বরাবর ঝুঁকে ফিসফিসিয়ে বলে। লিটল কুইন, নো মোর ওয়ার্ডস। আমায় আর রাগিও না। ইনায়ার মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। ফাইজ ইনায়ার হাত ধরে সামনের দিকে নিয়ে যায়। ইনায়া হাঁটছে পিছু পিছু। একটা ছোট ক্যাফেতে ফাইজ আর ইনায়া দাঁড়িয়ে আছে। আশেপাশে কেউ নেই। ইনায়ার মনে হচ্ছে একটা পার্সোনাল ভাবে বুক করেছে এটা। ফাইজ কারোর সাথে কথা বলছে ফোনে। তবে ইনায়ার হাত ছাড়েনি। আরও বেশ কিছুক্ষণ কলে কথা বলে ফোন রাখলো। এরপর ইনায়ার হাত ছেড়ে ইনায়ার সামনে দাঁড়ায়। ইনায়ার মাথা নিচু। ফাইজ এক পা এগিয়ে আসে ইনায়ার দিকে। ইনায়া দ্রুত পিছিয়ে যায় 2 পা। ফাইজ গম্ভীর গলায় বলে। হোয়াটস ইউর প্রবলেম লিটল কুইন? আমার ফোন কল রিসিভ হয় না কেন? ইনায়ার মাথা নিচু করে ঢোক গিলে বলে। আমি তো আপনাকে ঠিক করে চিনি না। ফাইজ ভ্রু কুচকে উঁচু গলায় বলে।
চেনার জন্য কথা বলতে হয়। এই মেয়ে, তোমার কোনো আইডিয়া আছে তোমার এই ব্যাড হ্যাবিটের জন্য আমি রাতে ঘুমাতে পারি না? ইনায়া ভয় পায়, তবে কোনো কথা বলে না। ফাইজ নিজেকে সামলে ছোট করে বলে। সরি। ইনায়া অবাক হয়, লোকটা কি পাগল নাকি? এই ধমকায় তো এই ভালো। ফাইজ আবারও বলে। কল রিসিভ হয় না কেন বলো? ইনায়া মিনমিন করে বলে। আমার আপনাকে ভয় লাগে। ফাইজ অদ্ভুত চোখে তাকায়। সে বাগনা ভাল্লুক যে এই মেয়ে তাকে ভয় পায়। অবাক হয়ে বলে। হোয়াট? ইনায়া কি বলবে বুঝতে পারে না। ফাইজ দ্রুত ইনায়ার দিকে চেপে গেলে ইনায়া মাথা তুলে ভীত স্বরে বলে। দূরে থাকুন। ফাইজ থেমে যায়। ইনায়ার মুখ পানে চেয়ে কেমন যেন স্তম্ভিত হয়ে যায়। তার হাব বউটা কি সুন্দর, আর দূরত্ব সহে না। ইনায়ার মাথা নিচু করে নেয়। ফাইজ ধমকে বলে। কেন ভয় পাও আমায়? ইনায়া ঢোক গিলে বলে। আপনি হাসেন না? ফাইজ অদ্ভুত চোখে তাকালো। সে তো হাসে প্রয়োজন পড়লে। এখন সারাদিন হিহি করবে? ইরফান যে এই ইহজীবনে হেসেছে কিনা তার তো খবর নেই। অতঃপর বলে। রোবটের বোনের আবার তার জামাই সারাদিন হা হি করবে? সারাদিন হাসবো কিভাবে আমি? লাস্ট কথাটা শক্ত গলায় বলে। ইনায়ার কান্না পাচ্ছে। এই লোকটা এমন কেন? ভালো করে কথাই বলতে পারে না। ফাইজ নিজেকে সামলে এপাশ ওপাশ হেঁটে বলে। মারাত্মক রেগে আছি বুঝলে। ইচ্ছে তো করছে তোমাকে কষিয়ে দুটো থাপ্পড় দিয়ে এইসব হ্যাবিট ছুটিয়ে দিই, বাট বিয়ের আগে কিছু করতে চাইছি না। বিয়ের পরে ভর ছুটাবো থাপড়িয়ে। ওয়েট। ইনায়া মাথা নিচু করে চোখ বড় বড় করে তাকায়। তার মানে তাকে বিয়ের পর মারবে? কত বড় সাহস! সেটা আবার বলছে। মাথা তুলে রেগে বলে। আপনি বউ পেটাবেন সেটা আবার আমাকে বলছেন? ফাইজ মনে মনে হাসে, তবে উপরে স্বাভাবিক। এইবার ঠিক জায়গায় বারুদ পড়েছে। এখন জ্বলুক। অতঃপর গলা ছেড়ে নরম সুরে বলে। অবভিয়াসলি লিটল কুইন, জিম করছি তো বউকে পেটাবো বলে। হাব বউ, ব্যথা পেলে আবার আমি সারিয়ে দিব, নো টেনশন। ইনায়া এলোমেলো দৃষ্টি ফেলে। লোকটা তার সাথে মজা করছে বুঝলো। ইনায়াকে আবারও চুপ হতে যেতে দেখে রাগ হয় ফাইজের। একে কি সত্যি সত্যি থাপ্পড় দিলে মুখ থেকে কথা বেরোবে? নিজেকে সামলে অসহায় কণ্ঠে বলে। আমাকে কি এখনো বাচ্চাদের মতো রাস্তার ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? ইনায়া আনমনে বলে। থাকুন। ফাইজ অবাক হয়। ইনায়া কথাটা বলে নিজেই বোকা বনে যায়। ফাইজ ঠোঁট কাঁপিয়ে হেসে ডান হাত পকেটে গুজে বলে। আগে বলবে না লিটল কুইন? ইটস ওকে, আই এম রেডি। ইনায়া ঘন ঘন দুদিকে মাথা নাড়িয়ে বলে। না না, আমি এমনি বলেছি। ফাইজ হেসে বলে। আমার কুইনের মতে তবে এই চলো। ইনায়া লজ্জায় মাথা নিচু করে সিটিয়ে দাঁড়িয়ে থাকে। ফাইজ মৃদু হেসে ইনায়ার হাত ধরে এক কোনায় বসে বলে। কি খাবে বলো? ইনায়া ফাইজের পাশে বসে উসখুস করে মৃদু স্বরে বলে। কিছু না। ফাইজ এক কাপ কফি অর্ডার করে। এরপর ঘাড় বাঁকিয়ে তাকিয়ে থাকে ইনায়ার দিকে। মৃদু হেসে বলে। আই নো ইউ লাইক মি। ইনায়া ঘাড় ঘুরিয়ে ফাইজের দিকে তাকিয়ে ফটাফট বলে। মোটেও না। ফাইজ ইনায়ার দিকে চেয়ে ঠোঁট কামড়ে হাসছে। ইনায়া থতমত খেয়ে চোখ নামিয়ে নেয়। ফাইজ ফিসফিসিয়ে বলে। কবে যে শুনবো? মোটেও হ্যাঁ। আপু তোমার ভাইয়া তো আসে না, চলো আমরা বাইরে ঘুরি। ফারা মায়রার হাত ধরে বলল। না মাইরা, এখন রাত, বাইরে যাওয়াটা ঠিক হবে না, চলে আসবো ওরা। মায়রা হেসে বলে। আপু কিছু হবে না, চলো না যাই। এভাবে বসে থাকতে ভালো লাগছে না। আমি তো গ্রামে কত রাতে বেরিয়েছি, কিচ্ছু হবে না, এসো তো। এটা বলে ফারার হাত ধরে বাইরে বেরিয়ে যায়। আশেপাশে ফুচকার দোকান খুঁজে কিছুটা দূরে পেয়েও যায়। আপু তোমার ফুচকা কেমন লাগে? ফারা হেসে বলে। এটা ভালো লাগার পরিমাণ? মায়রা হেসে ফুচকার দোকানের দিকে এগিয়ে যায়। পাশে ফারা। মামা বেশি ঝাল দিয়ে 5 প্লেট ফুচকা দিন তো। ফারা চোখ বড় বড় করে বলে। এত কি করব? মায়রা হেসে বলে। আমার 3 প্লেট, তোমার 2 প্লেট, তুমিও 3টা খাবে? ফারা মাথা নাড়িয়ে বলে। না না, ভালো লাগে, বাট এত খেতে পারি না। কিছুক্ষণ পর একে একে মায়রাদের দিকে ফুচকার প্লেট দিলে মায়রা ঝটপট খাওয়া শুরু করে। পাশে ফারা খায় 3 প্লেট ফুচকা। মায়রার খাওয়া শেষ, ফারার এখনো খাওয়া হয়নি। মেয়েটা অবাক হয়ে বলে। এত দ্রুত কিভাবে খেলে? মায়রা হাত জেড়ে বলে। ও ভাবি আইসক্রিম খাবে? ফারা দেখলো মায়রার চোখ মুখ অসম্ভব লাল। ফর্সা হয় বেশি, বোঝা যায় সেও ঝাল খায়, বাট মায়রার মতো অস্বাভাবিক না। খাওয়ার মাঝে মায়রা আরো ঝাল চেয়ে নিয়েছে। ফারা মুখের ফোসকা ধীরে সুস্থে গিলে বলে। আমি আর কিচ্ছু খাবো না বোন। মায়রা সামনে দোকানের দিকে যেতে যেতে বলে। ওকে, তুমি তাহলে এগুলো শেষ করো, আর আমি কিনে আনছি 2 মিনিটে।
4টে ভ্যানিলা কোন আইসক্রিম আর একটা মালাই কিনে নেয়। ভাগ্যিস আসার আগে টাকা ব্যাগে ভরেছিল। দোকানদারকে টাকা দিয়ে এক কোণ আইসক্রিম ছিঁড়ে একটা কামড় দেয়। রাস্তায় নেমে এগোয়। সামনে চোখ পড়লে চোখ বড় বড় হয়ে যায়। 5-6টা কুকুর তার আশেপাশে কেমন হায়নার মতো চেয়ে আছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। আত্মা শুকিয়ে কাঠ। বেখেয়ালে হাতের আইসক্রিম মুখে মেখে যায়। সে সময় নষ্ট না করে এক চিৎকার দিয়ে পেছন দিকে দৌড় দেয়। কুকুরগুলো তার পিছে দৌড়ায়। ইরফান জানতো ফাইজরা ফোন কিনতে আসছে। ফাইজ কোথায় ফোন কিনতে আসতে পারে সে জানে, তাই দ্রুত এখানে এসেছিল। পাড়াকে ফুচকা খেতে দেখে তাকে মায়রার কথা জিজ্ঞাসা করলে সামনের দোকান দেখিয়ে দেয়। ইরফান এগিয়ে গেলে মায়রাকে দেখতে না পেয়ে অবাক হয়। দোকান থেকে চোখ ফিরিয়ে সামনের দিকে চোখ পড়লে অবাক হয়। একটা মেয়ে দৌড়াচ্ছে, পিছে কুকুর। এটা মায়রা ছাড়া আর কে হবে? ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায়। পেছন থেকে বলে, হে স্টুপিড, স্টপ। মায়রা ইরফানের গলা পেয়ে একবার পিছু ফিরে তাকায়। এত কুকুরকে দেখে তার অবস্থা খারাপ। দৌড়ের গতি বাড়ায়। মায়রা যত দৌড়ায় রাস্তা তত শুনশান হয়। অন্ধকার ঘিরে ধরে। রাস্তা ফাঁকা পেয়ে মায়রা দৌড়াতে দৌড়াতে রাস্তার এপার থেকে ওপারে যায়। এরপর উল্টো ঘুরে দৌড় লাগায়। ইরফান রেগে ফায়ার হয়ে যায় মায়রার উপর। একে তো সে মানা করা সত্ত্বেও এসেছে, আরেক হলো একা একা মাতব্বরি করে দোকানে গিয়েছে, আর এখন ইডিয়েটদের মতো কুকুরকে দেখে দৌড়াচ্ছে। হাতের কাছে পেয়ে আগে একটা চড় লাগবে। মায়রা দৌড়ায় যান হাতে নিয়ে। ইরফান দ্রুত রাস্তার এপার থেকে ওপারে যায়। মায়রা কিছু দূর দৌড়াতে একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যায়। ইরফান রাস্তা পেরিয়ে মায়রার পিছে এসে দাঁড়ায়। মায়রা গাড়ির ডিকিতে দুহাত রেখে হাঁপায়। ইরফান ঘাড় বাঁকিয়ে দেখলো কুকুরগুলো দাঁড়িয়ে পড়েছে তার পিছনে। রাগ তার সপ্ত আসমানে পৌঁছেছে। ঝট করে মায়রাকে তার দিকে ফেরায়। মায়রাকে চেপে ধরে গাড়ির সাথে ডান হাতে মায়রার গাল চেপে ধরে শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে, আসতে নিষেধ করেছিলাম না? মায়রা ভীত চোখে তাকায় ইরফানের দিকে। কুকুরের থেকে বেঁচে বাঘের খাঁচায় পড়লো। গাল দুটো দাঁতের সাথে লেগে কেটে গেল বোধ হয়। ইরফান দেখলো মায়রার হাতে একটা পলিথিন, ভেতরের বেশ কয়েকটা আইসক্রিম। বিরক্ত হয়ে গাল ছেড়ে মায়রার হাত থেকে আইসক্রিমের পলিথিন নিয়ে কুকুরগুলোর দিকে ছুঁড়ে ফেলে। মায়রা চেঁচিয়ে বলে, আমার আইসক্রিম। ইরফান রাগান্বিত স্বরে বলে, এতগুলো আইসক্রিম খাবে তুমি? গরু? মায়রা রেগে যায়। তার খেতে ভালো লাগে, সে খাবে। এই লোক তাকে গরু বলবে কেন? মায়রা রেগে বলে, একদম গরু বলবেন না আমাকে, আপনি যে গন্ডার। ইরফান চোখ গরম করে তাকায়। মায়রা আমতা আমতা করে বলে, আপনার তো কোনো অনুভূতিই নেই। হৃদয়হীন লোক গন্ডারদেরও থাকে না। ভুল তো কিছু বলিনি। আমার গাল কেটে দিলেন, পাষাণ লোক একটা। কথাটা বলে ডান গালে হাত বুলায়। তার বাঁ পাশে খেয়াল করতে মায়রা ঢোক গিলে দুটো কুকুর দাঁড়িয়ে। মেয়েটা ভয় পেয়ে ইরফানের বুকে সিটিয়ে গিয়ে বলে, ওদের তাড়িয়ে দিন প্লিজ। ইরফান মায়রার দিকে রেগে তাকিয়েছিল। মায়রার কাজে ফোঁস করে শ্বাস ফেলে। তার গাড়ি ফাঁকা জায়গায় সাইড করে স্টুপিডের কাছে আসতে চেয়েছিল, কিন্তু এটা তো বাদর। তাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর পিছে দৌড়িয়ে এসে তার গাড়ির কাছেই আসলো। বিরক্তির শ্বাস ফেলে দুহাতে মায়রার কোমর ধরে গাড়ির ডিকিতে বসিয়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, আরে কি করছেন? পড়ে গেলাম, আমি পড়ে গেলাম। ইরফান ধমক দেয়। শাট আপ। মায়রা কেঁপে ওঠে। গাড়ির ডিকির উপর বসিয়েছে বুঝে তার দু পা তুলে বসলো। ইরফানের পিছনে তাকিয়ে দেখলো সবগুলো কুকুর তার আইসক্রিমগুলো খেয়ে নিচ্ছে। অসহায় চোখে সেদিকে তাকিয়ে রইল খানিক। মায়রা গাড়ির ডিকিতে বসায়। পেছন থেকে রোড লাইটের আলো এসে মায়রার মুখ জুড়ে ছিটিয়ে পড়ে। ইরফান অদ্ভুতভাবে চেয়ে আছে মায়রার দিকে। মেয়েটার ঠোঁটের চারিপাশে চকলেট লাগানো, ঠিক যেমন বাচ্চারা চকলেট খেয়ে পুরো মুখে মাখিয়ে ফেলে। মায়রা ইরফানের দিকে তাকিয়ে ইনোসেন্ট গলায় আবদার করে, আমি আইসক্রিম খেতে চাই প্লিজ। ইরফান শুষ্ক ঠোঁটজোড়া জিভ দিয়ে ভিজিয়ে নেয়। ঠান্ডা গলায় মৃদু স্বরে বলে, কিনে দেব। মায়রা ইরফানের দৃষ্টি দেখে থমকায়। আজ দুপুরের কথা মনে পড়ে। বোরখা জর্জেটের হওয়ায় শুধু পিছলে যায় সে সহ। মায়রা উপর দিকে উঠতে নেয়। ইরফান মায়রার কোমরের পেছনে বা হাতে দিয়ে টেনে টেনে আনে তার দিকে। মায়রা ভয় পেয়ে ইরফানের দু কাঁধে হাত রাখে। মায়রা দুপা আড়াআড়িভাবে ভাঁজ করে বসেছে। ইরফান বোধহয় বিরক্ত হলো। কপালে বিরক্তির ভাঁজ, তবে কিছু বলল না। ডান হাতের বুড়ো আঙ্গুল দ্বারা মায়রার ঠোঁট মুছে দিতে দিতে শীতল কণ্ঠে বলে, ইউ আর এ রিয়েলি ভেরি লিটল গার্ল। মায়রা দুহাতে ইরফানের হাত ধরে মিনমিন করে বলে, আমি বাড়ি যাব। ইরফান মায়রার হাত দুটো বা হাতে চেপে ডান হাতে আবারও মায়রার ঠোঁটের চারিপাশে লেগে থাকা চকলেট মুছে দিতে দিতে বলে, নিয়ে যাব। মায়রা আমতা আমতা করে বলে, আপনাকে আমার ভয় লাগছে। কমিয়ে দেব। ইরফানের ভয়েস টোন চেঞ্জ, নরম স্বর। মায়রা ইরফানের এই ভয়েস নিতে পারে না। তার ভীষণ তৃষ্ণা পায়। ঢোক গিলে অবুঝ গলায় বলে, আমার তৃষ্ণা পেয়েছে। ইরফান মায়রা চোখের দিকে তাকে আবারও একই স্বরে বলে। মিটিয়ে দেব। মায়রা এদিক ওদিক তাকিয়ে মৃদু স্বরে বলে, হাত ছাড়ুন আমার। সময় হোক। মায়রার এলোমেলো দৃষ্টি। ইরফান মায়রার ঠোঁট থেকে আঙ্গুল সরিয়ে ডান গালের উপর আনে। ফোলা ফোলা ফর্সা গালে আলতো করে অনবরত আঙ্গুল ঘোরায়। দৃষ্টি ঘুরিয়ে মায়রার চোখে নিবদ্ধ করে। ছোট করে শ্বাস ফেলে তার চিরাচরিত গম্ভীর গলার সাথে কিছুটা নমনীয়তা মিশিয়ে প্রশ্ন করে, আমি হার্টলেস।
একা একা দাঁড়িয়ে আছো কেন? ফারা শোরুমের সামনে এক কোনায় দাঁড়িয়েছিল, তার ভাই আর ইনা সেই তো গিয়েছে। এদিকে মায়েরা কই যে গেল, ইরফানও পিছু পিছু গেল। সে আর কি করবে, চুপচাপ দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। শুদ্ধ ফাইজের কাছে কল করেছিল, কিছু কাজ থাকায় ইরফান আর মায়েরার সাথেই আজ গ্রাম থেকে ব্যাক করেছে। শুদ্ধর কথায় চোখ তুলে তাকালো ফারা। শুদ্ধ ফারার দিকে চেয়েছিল, চোখে চোখ পড়ায় ফারা দ্রুত চোখ নামিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে, আমার হবু বউয়ের জন্য ফোন নিতে আসলাম। আমার হবু বউয়ের জন্য ফোন কিনতে আসলাম। চুজ করে দিবে ফারহা? ফারহা রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফারহার কপালে 2 আঙ্গুলের দ্বারা একটা টোকা দিয়ে ফিসফিসিয়ে বলে। ভয় পাচ্ছি তো। ফারহা চোখ সরিয়ে নেয়, রেগে বলে, তুমি তোমার হবু বউয়ের জন্য ফোন কেন? পুরো মার্কেটটা কিনে দাও। আমাকে বলছো কেন? যাও এখান থেকে। শুদ্ধ হেসে বলে, তোমার পছন্দ মারাত্মক সুন্দর বুঝলে, কিন্তু আমার পছন্দ তো ছি মার্কা। তাই তোমাকে পছন্দ করি। আর এখন বুদ্ধি হয়েছে বলে বিয়ে করব মিষ্টি সামিয়াকে। ফারা ছলছল দৃষ্টিতে শুদ্ধের দিকে তাকায়। শুদ্ধ দেখলো ফারার চোখ পানিতে টইটুম্বর। শব্দ করে হেসে ফেললো। ফারা চোখ সরিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে, চোখের পানি টপ টপ করে পড়ে না কেন? তোমার এটাকে কান্না বলে না, ভালোভাবে কাঁদো তো ফারহা। ফারা রেগে বলে, তুমি যাবে এখান থেকে। বলতে বলতে চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ফারহার গালে গড়িয়ে পড়া পানি দেখে হেসে বলল। নাও পারফেক্ট, এভাবেই কাঁদতে হয়। ফারা রেগে ওই জায়গা থেকে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে ধরে। ফারা রেগে বলে, আমার হাতটা ছাড়ো বলছি। শুদ্ধ ঢোক গিলে বলে, তুমি অনেকক্ষণ কাঁদবে ফারহা প্লিজ। ফারা অদ্ভুতভাবে তাকালো শুদ্ধর দিকে। মেজাজ খারাপ লাগে, অসহ্য একটা। শুদ্ধ হঠাৎই শব্দ করে হেসে বলে, আচ্ছা আবার পরে কাঁদবে, এখন চলো। আমার মা বলেছে সামিয়াকে একটা ফোন কিনে দিতে। অনেক ভালো ফোন কিনতে হবে, এসো আমার সাথে। ফারা হাত ছাড়ানোর চেষ্টা করে। শুদ্ধ শক্ত হাতে ফারার হাত ধরে শোরুমের ভেতরে যায়। বেশ কয়েকটা ফোন দেখলো শুদ্ধ। ফারাকে জিজ্ঞাসা করলে ফারা মুখে কুলু পেটে বসে থাকে। শুদ্ধ মৃদু হেসে আইফোন 15 প্রো ম্যাক্স কিনে নেয়। প্যাকিং করে নিয়ে ফারার হাতে ধরে বেরিয়ে যায়। ফারাকে ফাইজের গাড়িতে বসিয়ে বলে, ফাইজকে ডেকে আনছে, তুমি গাড়িতেই থাকো, আমার কাজ আছে বুঝলে। কথাটা বলে দ্রুত পায়ে চলে যায়। ফারা অবাক হলো। শুদ্ধ সত্যি ওই সামিয়া মেয়ের জন্য ফোন কিনলো, তাও আইফোন। দুহাতে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। শুদ্ধ হঠাৎই কোথা থেকে এসে গাড়ির জানালায় দুহাত রেখে ডাকে, ফারহা। ফারা ঝাঁকি দিয়ে মাথা তুলে তাকায় গাড়ির জানালার দিকে। চোখের পানিতে পুরো মুখ লেপ্টে, অবস্থা খারাপ। চোখ মুখ লাল হয়ে আছে। শুদ্ধ নীরব চোখে কিছু সময় তাকিয়ে থাকলো। এরপর হঠাৎই মৃদু হেসে বলে, কাঁদলে তোমায় ভীষণ সুন্দর লাগে ফারহা। ফারা চোখ সরিয়ে নেয়। শুদ্ধ আবারও হেসে বলে, বিলিভ মি, এই ফোনটা আমার হবু বউয়ের জন্যই কিনেছি। তুমি আরেকটু কাঁদো কেমন? ফারা চেঁচিয়ে ওঠে। তুমি যাবে এখান থেকে। বলতে বলতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ হেসে বলে, তুমি কি সুন্দর করে কাঁদো ফারহা। পা চলছে না তো পা চলছে না তো আমার। তুমি আরেকটু কাঁদো, আমি দেখি। ফারা বিরক্ত হয়ে মাথা নিচু করে নিল। আজ গ্রামে ব্যাক করবো আবার। সামিয়া ওয়েট করছে ফোনের জন্য, এখন আসছে। ফারা মুখ ঘুরিয়ে থাকলো, তাকালো না শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে সোজা হয়ে দাঁড়ায়। শরীর টানা দিয়ে দ্রুত পায়ে প্রস্থান করে জায়গাটা। কিছুক্ষণের মাঝে ওয়েটার কফি দিয়ে গেলে ফাইজ ইনায়ার সামনে এগিয়ে দিয়ে বলে, টেক ইট। ইনায়া মিনমিন করে বলে। আমি খাবো না। ফাইজ চেয়ার ঘুরিয়ে ইনায়ার দিকে ফিরে বসে। এরপর ইনায়ার চেয়ার সহ ইনায়াকে তার দিকে ঘোরায়। ইনায়া অবাক হয়ে বলে, আরে কি করছেন? ফাইজ তার কাজ শেষ করে কফির কাপ হাতে নিয়ে ইনায়ার সামনে ধীরে গম্ভীর গলায় বলে, যা বলছি সেটাই করবে, নো মোর ওয়ার্ডস। ইনায়া ঢোক গিলে কাপা হাতে কফির কাপ নেয় ফাইজের হাত থেকে। ফাইজ লাউঞ্জ চেয়ারে গায়ে লিয়ে দুহাত ভাঁজ করে ইনায়ার দিকে চেয়ে, ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। ইনায়া ফাইজের দৃষ্টিতে দৃষ্টি রাখে কয়েক সেকেন্ড। এরপর চোখ নামিয়ে মৃদু স্বরে বলে, আপনি অন্যদিকে তাকান। ফাইজ ভ্রু কুচকে নেয়। বসা থেকে দাঁড়িয়ে চেয়ার টেনে ইনায়ার সাথে অনেকটা লেগে বসে। দুপা ফাঁক করে বসেছে। ইনায়ার দুপা তার দুপায়ের মাঝে, তবে ইনায়ার পায়ের সাথে তার পা টাচ লাগেনি। ইনায়ার চোখ বড় বড় করে তাকায়। ফাইজ গাল চুলকে বলে, আই এম ওয়েটিং ফর সামথিং। চোখের ইশারায় কাপ দেখিয়ে বলে, এটা মুখে নাও ফার্স্ট। ইনায়া মাথা নিচু করে দুবার চুমুক দেয় কফিতে। তৃতীয়বার চুমুক দিতে নিলে ফাইজ বলে ওঠে, স্টপ লিটল কুইন। ইনায়া অবাক হয়ে তাকায়। ফাইজ ইনায়ার হাত থেকে কফির কাপ নিয়ে আরামসে তাতে চুমুক দেয়। ইনায়া দ্রুত বলে ওঠে, কি করছেন? এটা আমি খেয়েছি। ফাইজ মৃদু হেসে বলে, এই জন্যই তো নিলাম লিটল কুইন। দিস ইজ অল স্পেশাল সুইট ফর মি। তুমি খেতে চাইলে অর্ডার করে দিচ্ছি। ইনায়া ফাইজের কারসাজি বুঝলো। ভীষণ লজ্জা লাগছে তার। আমতা আমতা করে বলে,
আমি ফারহা আপুদের কাছে যেতে চাই। ফাইজ কিছু বলল না, চুপচাপ তীক্ষ্ণ চোখে ইনায়ার দিকে এক ধ্যানে তাকিয়ে কফির মগে একে একে চুমুক দিতে থাকে। মিটিমিটি হাসছে, বিড়বিড় করে। ভালোই তো লাগে হাফ বউকে লজ্জা দিতে। ইনায়ার দৃষ্টি এলোমেলো, দুহাত জমা করে কচলায়। ফাইজ খেয়াল করলো, বাঁ হাত এগিয়ে নিয়ে ইনায়ার ডান হাত আগলে নেয়, মৃদু স্বরে বলে, ইটস নট গুড। লজ্জাগুলো এভাবে রাতের উপর ছড়ালে হবে না। আমি থাকতে তোমার হাতগুলোকে এইভাবে কেন কষ্ট দিচ্ছে লিটল কুইন? ইনায়া চোখ খিচিয়ে নেয়। এই লোক একটা অসভ্য। ফাইজ পুরো কফি শেষ করলো ইনায়ার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে। এরপর মৃদু স্বরে বলে, তোমার ফোন দাও। ইনায়া তড়াক করে চোখ খুলে তাকায় সামনে। ফাইজ মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। ইনায়া মিনমিন করে বলে, কেন? আমি বলছি তাই। ইনায়ার বাঁ হাতে ফোন। ফাইজ ইনায়ার দিকে চেয়ে আছে। ইনায়া বাধ্য হয়ে মেয়ের মতো ফাইজের দিকে তার ফোন বাড়িয়ে দেয়। ফাইজের ঠোঁটের কোণের হাসি চওড়া হয়। বাঁ হাতের মাঝে ইনায়ার ডান হাতে ধরে রাখা। ইনায়া ছাড়াতে চাইলে ফাইজ ইনায়ার ফোনের দিকে তাকিয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি লিটল কুইন। ইনায়া হাত নাড়ানো অফ করে দেয়। ফাইজ ফোনে লক দেখলো, ইনায়ার দিকে একবার তাকালো। ইনায়া তার দিকে চেয়েছিল, ও ফাইজকে তাকাতে দেখে দ্রুত চোখ সরিয়ে নেয়। ফাইজ মৃদু হেসে কি যেন টাইপ করে লক খুলে যায়। ফোন আনলক হয়ে গেলে ফাইজ শব্দ করে হেসে দেয়। ফোনের ওয়ালপেপার ইনায়ার দিকে তাক করে ধরে রেখে জোরে জোরে হাসতে থাকে। ইনায়ার চোখ বড় বড় করে তাকায়। তার ফোনের লক এই লোক কিভাবে জানলো? ফাইজ কোনো রকমে হাসি থামিয়ে বলে, আই এম অলওয়েজ রেডি টু বি ইয়োর পার্সোনাল ব্যাড বয় লিটল কুইন। ইনায়া লজ্জায় কেঁদে দিবে প্রায়। ফাইজের হাসি থামে না। ইনায়া চোখ জোড়া খিচিয়ে নেয়। ফাইজ কোনো রকমে হাসি থামিয়ে ইনায়ার মেসেঞ্জারের চেক লিস্ট চেক করে। অনেক ছেলে মেয়ে মিশিয়ে সবার সাথে কথাবার্তা হয় ইনায়ার। ফাইজ আর চোখে ইনায়ার দিকে তাকায়। কিছু একটা ভেবে ইনায়ার ফোন পকেটে ভরে দাঁড়িয়ে যায়। ইনায়া অবাক হয়ে বলে, আমার ফোন? ফাইজ গম্ভীর গলায় বলে, ইরফান নয়তো শুদ্ধর হাতে নেক্সট ডে দিয়ে দিব। কেন? ফ্রেন্ড লিস্টে এত ছেলে কেন লিটল কুইন? আমার ভীষণ লাগছে। ডোন্ট টক। ইনায়া অবাক হয়। এই তো একটু আগে পাগলের মতো হাসছিল, মুহূর্তে এমন হয়ে গেল কেন? ইনায়া মৃদু স্বরে বলে, ওরা সবাই আমার ভাই। ফাইজ ইনায়ার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, পাতানো ভাই আমি লাইক করি না। ইনায়া ভ্রু কুচকে তাকালো। এই লোকটা বিয়ে না হতেই তার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। হঠাৎই রেগে বলে, আমার ফোন দিন বলছি। ওরা সবাই আমার ভাই। ওদের উল্টাপাল্টা বললে ওরা আমায় ভুল বুঝবে। ফাইজ রেগে বলে, বুঝলে বুঝবে, আই ডোন্ট কেয়ার। ইনায়াও রেগে বলে। বাট আই কেয়ার। ফাইজ রাগ তরতর করে বেড়ে যায়। ধমকে বলে, শাট আপ। যা বলছি চুপচাপ শুনবে। ফোন পাবে না মানে পাবে না। আর পাতানো ভাইয়ের ভুলে যাও। ইনায়া কিছু বলতে চায়। ফাইজ রেগে বলে, আই সে ডোন্ট টক নাও। রাগি হচ্ছে ভালো কথা, চুপ থেকে অ্যাটলিস্ট কন্ট্রোল করে হেল্প করো। ইনায়া মাথা নিচু করে থাকে। সে নিজেও রেগেছে। বাড়ি গিয়ে ভাইয়াকে বিচার দিবে আগে। তার ফোন কেন নিবে এই লোক? ফাইজ লম্বা শ্বাস ফেলে ইনায়ার হাত ধরে বাইরের দিকে যায়। ইনায়া চুপচাপ পিছু পিছু যায়। মায়রা চোখ বুজে রেখেছে। ইরফান মায়রার কোমর চেপে আরেকটু তার দিকে এগিয়ে আনে। ঠান্ডা গলায় বলে, স্পিক আপ। মায়রা কাঁপা কাঁপা গলায় বলে, সরি। ইরফান মায়রার পুরো মুখ অবলোকন করলো খুব নিখুঁতভাবে। ঢোক গিলল, শুষ্ক ঠোঁট জোড়া ভিজে। আবারও ঠান্ডা স্বরে বলে, ইউ নো আই এম মোর থার্স্টি দেন ইউ। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফানের দৃষ্টিতে তার দৃষ্টি স্থির রাখতে পারে না। চোখ নামিয়ে একটু মোচড়ামুচড়ি করে আমতা আমতা করে বলল। কথা শেষ করতে পারেনি। ইরফান এগিয়ে এসে মায়রার ঠোঁট জোড়া নিজের শুষ্ক ঠোঁট জোড়া রাখে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়রার হাত ছেড়ে দু হাতে মায়রার কোমর জড়িয়ে ধরে। মায়রা হাত ছাড়া পেয়ে ছটফটায়। দু হাতে ইরফানের বুক ঠেলে সরাতে চায়। বুকে গলায় অগণিত খামচি দেয়। তবুও ছাড়া না পেয়ে দু হাত তুলে ইরফানের দাড়ি টেনে ধরে, গালে খামচে ধরে। ইরফানের কোনো হেলদোল নেই। সে তার নিজস্ব একান্ত অনুভূতির জোয়ারে মত্ত। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। ডান হাত বাড়িয়ে মায়রার হাত দুটো তার হাতের মুঠোয় নেয়। বাঁ হাতে মায়রাকে নিজের সাথে চেপে ধরে। মায়রা অসহায় হয়ে এক পর্যায়ে ফুপিয়ে ওঠে। ইরফান ফোপানোর শব্দে সম্বিত ফিরে পেয়ে দ্রুত মায়রাকে ছেড়ে দেয়। কিছু বলার আগেই মায়রা ইরফানের গায়ের উপর গড়গড় করে বমি করে দেয়। ইরফান হতভম্ব। মায়রা একটু আগে যা যা ফুচকা খেয়েছিল সব উগলে ইরফানের গা ভাসিয়ে দিয়েছে। ইরফানের চোয়াল শক্ত হয়ে যায়। রাগে শরীর কাঁপছে।
পরনে কালো স্যুট প্যান্ট। অফিসে কিছু কাজ ছিল, মায়রাকে নিয়ে অফিস হয়ে যেতে চেয়েছিল। মায়রা বমি করে বসে বসে ঢুলছে, মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ইরফান বোধহয় পারল না রাগ কন্ট্রোল করতে। ডান হাতে মায়রাকে টেনে গালে থাপ্পড় মারতে নিলে মায়রা হেলে পড়ে ইরফানের গায়ের উপর। ইরফানের হাত থেমে যায়, তবে চোয়াল শক্ত। মায়রা দুর্বল শরীর নিয়ে ডান দিকে পড়ে যেতে নেয়। তার আগেই তার দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান ধরল না মায়রাকে, দুহাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। মায়রা দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে ইরফানের গলার সাথে তার মুখ টেকিয়ে ফুপিয়ে কাঁদে। জড়ানো কণ্ঠে খুবই আস্তে বিড়বিড় করে, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। সরি, মারবেন না। ইরফান চোখ বুজে ঢোক গিলল। তার গলায় মায়রার গরম নিঃশ্বাস পড়ে, সাথে চোখের নোনতা পানি। মেয়েটা কি যেন বিড়বিড় করে, ইরফান বোঝে না। রাগে আর বিরক্তির পারদ রক্তের কণার ন্যায় তার শরীরে শিরায় শিরায় ছুটতে লাগলো। বেশ অনেকক্ষণ চুপ করে থাকলো, মায়রাকে ধরল না। মায়রাও ইরফানের গলা ছাড়লো না। এখনো গাড়ির ডিকিতে বসে মায়রা। ইরফান গম্ভীর গলায় বলে, ডোন্ট ক্রাইং, কিছু করবো না। ইরফানের কণ্ঠে রাগের আভা ঝরে পড়ছে। মায়রা কেঁপে ওঠে, তার শরীর ভীষণ উইক লাগছে। প্রচন্ড মাথা ব্যথায় তাকাতে পারছে না যেন। কান্না থেমেছে, তবে মাথা ব্যথা আর পেট ব্যথায় অজ্ঞান হওয়ার উপক্রম। ঘন ঘন শ্বাস নেয় আর ছাড়ে, যা ইরফানের গলায় গিয়ে ধাক্কা লাগে। ইরফান শক্ত গলায় বলে, স্টুপিড ছাড়ো। মায়েরা যেন শুনল না, সাপের মতো পেঁচিয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে। ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চায়, ইরফান শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এই মেয়েটা তাকে এভাবেই জ্বালাবে, অথচ তার এই মেয়েকে ছোঁয়া যাবে না। ইচ্ছে করলো ঠাটিয়ে চারটা থাপ্পড় মেরে এই রাস্তার মাঝে ফেলে রেখে যেতে। মায়েরা ইরফানের গলা জড়িয়ে কিছু বলতে চায়, ঠোঁট নাড়ায়, যা ইরফানের গলায় আপাতত ছুরির ন্যায় লাগলো। ডান হাতে ঝটকা মেরে মায়রাকে তার থেকে সরিয়ে কিছু বলতে চায়, কিন্তু মায়রা তার ডান দিকে হেলে পড়তে নিলেই ইরফান দ্রুত বাঁ হাতে মায়রার কোমর জড়িয়ে নিজের সাথে আগলে নেয়। রাগ বিরক্তি চাপা পড়ে হঠাৎ ইরফানের মুখ জুড়ে চিন্তারা হাজির হয়। মায়রা চোখ বুজে ঠোঁট নাড়িয়ে কি যেন বিড়বিড় করে। ইরফান বুঝলো বমি করার ফলে অতিরিক্ত উইক হয়ে মেয়েটার এই অবস্থা। নিজেকেই দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। এই বাচ্চার আশেপাশে থাকলেই তার চরম লেভেলের ভুল। লম্বা শ্বাস ফেলে মায়রার মুখে লেগে থাকা বমির অংশ ঘষে ঘষে ডান হাতের তালু দ্বারা মুছে নিল। মায়রা নড়ে চড়ে ইরফানের স্যুটে মুখ ঘষে ইরফানের সাথে চেপে বসে, দুহাতে ইরফানকে জড়িয়ে ভারী নিঃশ্বাস ফেলে। ইরফান মায়রার এলোমেলো হিজাবটা টান দিয়ে খুলে কোনো রকমে মাথার উপর দিয়ে দেয়। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান মৃদুস্বরে বলে, আরে ওকে। মায়রা ইরফানকে ছেড়ে দেয়, ডিকির উপর বসে ঢুলছে। ইরফান রাগে বিরক্তিতে গায়ের স্যুট একটানে খুলে ফেলে, এরপর দ্রুত হাতে কালো শার্টের বোতামগুলো একে একে খুলতে থাকে। মায়রা আধো আধো চোখ মেলে ইরফানকে দেখে ভয় পায়। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে, মনে হচ্ছে এখনই টপ করে খেয়ে ফেলবে। মায়রা কান্না ভরা জড়ানো গলায় বলে, সরি। মায়রা কান্নামাখা জড়ানো গলায় বলে সরি। ইরফান স্যুট আর শার্ট গাড়ির ডিকির উপর রেখে ঝট করে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা ইরফানকে ভীষণ ভয় পায়, মাথা ব্যথায় চোখ মুখ কেমন লাল হয়ে গেছে, তবুও আদো আদো স্বরে বলে, আমি আপনার সাথে যাব না, আমায় ছাড়ুন। ইরফান দু পায়ে গলে সামনে শুদ্ধর কথায় থেমে যায়। হোয়াট এ সিনেমা! ছি ছি ছি! ভাই, তাই বলে ফাঁকা রাস্তা পেয়ে 15 বছরের বাচ্চা মেয়েটাকে ছাড়লি না? মায়রা কথাই বলতে পারছে না, হঠাৎই মাথা ব্যথা বেড়ে গিয়েছে, তবে বুঝলো এখানে শুদ্ধ এসেছে, কিন্তু চোখ খুলল না। ইরফান এমনিতেই রেগে বোম হয়ে আছে, শুদ্ধর কথাই যেন আগুনে ঘি ঢালার মতো কাজ হলো। রাগান্বিত স্বরে বলে, ডোর খুলে দে। শুদ্ধ আফসোসের সুরে বলল, মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে রে। আহারে, তোর কাছে থাকা সেফ নয় মনে হচ্ছে। ওকে আমায় দে, বড় হলে আবার তোকে দিয়ে দিব। কথাটা বলে এগিয়ে আসতে নিলে ইরফান উল্টো ঘুরে অপর পাশে গিয়ে নিজেই ডান হাত দিয়ে ডোর খুলল। এরপর মায়রাকে ড্রাইভিং সিটের পাশে সিটে বসিয়ে দেয়। শুদ্ধ হাসলো, তবে মায়রাকে বেশ ভালোই অসুস্থ লাগলো। সিরিয়াস কিছু নাকি? ইরফান মায়রাকে সিটে বসিয়ে দিয়ে শুদ্ধকে বলে ইনিয়াকে যেন বাড়ি থেকে দিয়ে আসে। এরপর ইরফান এগিয়ে গিয়ে মায়রার সিট বেল্ট বাঁধতে নেয়। মায়রা পিটপিট করে চোখ খুলে ইরফানকে উদাম গায়ে তার কাছে দেখে কান্নামাখা গলায় বলে, কি করছেন, সরুন। ইরফান জ্বলন্ত চোখে তাকায় মায়রার দিকে। মায়রা আমতা আমতা করে বলে, সরি। ইরফান মায়রার সিট বেল্ট বেঁধে গাড়িতে লাইট অফ করে সিটে গায়ে এলিয়ে চোখ বুজে। মায়রা কপালের কোনায় হাত দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করে, মিনমিন করে বলে, আমি শুধু ভাইয়ের সাথে যেতে চাই। ইরফান কথাটা শুনে ঝড়ের বেগে মায়রার কাছে এসে মায়রার গালে একটা শক্তপোক্ত চড় মেরে দেয়। মায়রার মাথা ভনভন করে, মাথা ব্যথার মাঝে এমন থাপ্পড় খেয়ে যেন মাথা ঝিম মেরে যায়, ফুপিয়ে ওঠে। ইরফান শক্ত করে মায়রার গাল চেপে ভস্ম করা চোখে চেয়ে হিসিয়ে বলে, আর একটা কথা বলবি তো এখানে এক্ষুনি গাড়ি নিচে চাপা দিয়ে দেবো।
মায়েরা ভয়ে কাঁপছে। আবারও ই করতে নিলে ইরফান তার জায়গায় বসে গাড়ির স্টিয়ারিংয়ে একটা পাঞ্চ মারে। এরপর গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মায়েরা ফুপিয়ে কাঁদে, বিড়বিড় করে, সিগারেট খেয়ে এসে অসভ্যতামি করবে, অসভ্য লোক একটা। সিগারেটের গন্ধে আবারও যেন বমি আসলো মায়েরার। মেয়েটা সিগারেটের গন্ধ একদমই সহ্য করতে পারে না। ইরফান গাড়ি থেকে নেমে গাড়ির পাশেই দাঁড়ায়। পকেট হাতালো, কিন্তু সিগারেট পায় না। প্যাকেটে দুটো সিগারেট ছিল। এখানে গাড়ি থামিয়ে সেই দুটো সিগারেটের ধোঁয়া উড়িয়ে মায়েরার কাছে এসেছিল। সিগারেট না পেয়ে আরও রেগে গেল। পাশে শুদ্ধ দাঁড়িয়ে রসিকতার ছলে বলে, মেজাজ ফুরফুরে থাকার বদলে এমন গরম কেন রে? ইরফান রেগে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওই স্টুপিডকে জাস্ট নিতে পারছি না আমি। শুদ্ধ তন্দ্রা খেয়ে চেয়ে আছে, হেসে বলল, ওকে, তাহলে ডিভোর্স দিয়ে দে। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, এখান থেকে যা, আর পারলে এটার ব্যবস্থা কর। শুদ্ধ অবাক হয়ে তাকায়। ভেবেছিল রেগে যাবে, কিন্তু ইরফানের এমন কথায় শুদ্ধ ভারী অবাক হলো। অতঃপর সিরিয়াস কণ্ঠে বলে, সিরিয়াসলি তুই ডিভোর্স চাইছিস? ইরফান দুহাতে নিজের মাথার চুল টেনে রাগান্বিত স্বরে বলে, আমার সাথে ঠিক ওর চায় না। ওয়াস্ত একটা বাচ্চা, আমি কবে জানি ওকে মেরে দেই। সো ডিভোর্স ইজ বেটার। শুদ্ধ ইরফান গাড়ি থেকে বেশি দূরে না দাঁড়ানোয় মায়েরা ইরফান আর শুদ্ধের প্রতিটা কথা শুনতে পায়। এতক্ষণ মাথা ব্যথায় চোখ থেকে পানি পড়লেও এবার হৃদয়ের ক্ষত যেন চোখের পানি শুকিয়ে গেল। কান্না থেমে যায় মায়েরার। ডান হাত তুলে নিজের ঠোঁটে একবার হাত বোলায়। ছেলেদের কাছে মেয়েদের এই শরীরটাই সব। ছোট্ট মেয়েটা কেমন জানি বড়দের মতো কষ্ট পায়। চোখ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে কোলের উপর পড়ে। দুহাতে চোখ মুছে নেয়। কষ্ট পাওয়ার কি আছে? লোকটা তো বিয়ের দিন থেকেই তাকে মানে না, আজ মুক্তি চাইছে, এটাই তো স্বাভাবিক। মাথা ব্যথায় যেন মাথা ছিঁড়ে যাবে। তবুও বহু কষ্টে মায়েরা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। পিছু ফিরে তাকায় না। ঢুলতে ঢুলতে ধীর পায়ে হেঁটে সামনে এগোয়। একটা সিএনজি দাঁড় করিয়ে তাতে উঠে বসে। ঘাড়ের সাথে ছোট ব্যাগ আছে, তাতে টাকা। তাই আর কিছু ভাবলো না। সিএনজির এক কোনায় বসে মাথা লাগিয়ে চোখ বুজলো। বন্ধ চোখের পাতা দিয়ে জল গড়ায়, বিড়বিড় করে, বাবা মা, তোমরা আমায় তোমাদের সাথে কেন নিয়ে গেলে না? ইরফান শুদ্ধর থেকে সিগারেট নেয়। দুটো সিগারেট পুড়িয়ে কি যেন ভেবে দ্রুত তার গাড়ির দিকে যায়। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের দিকে চেয়ে আছে। সত্যি বলতে ইরফানের হঠাৎ এমন কথায় তার নিজেরই খারাপ লাগছে। যদি সত্যি ইরফান এমনটা করে, তবে শুদ্ধ তার সম্মানিত মামাকে, ইরফানের বাবাকে চারটে কথা শুনিয়ে ছাড়বে। শুদ্ধর খারাপ লাগে মেয়েটার জন্যে। ওইটুকু একটা মেয়ে, একে তো বয়স না হতেই বিয়ে হয়ে গিয়েছে, আরেক ডিভোর্স হয়ে যাবে। ইরফান গাড়ির ডোর খুলে ভেতরে মায়েরাকে না দেখে ভ্রু কুচকে তাকালো। ব্যাক সিটে চেক করেও মায়েরাকে না দেখে অবাক হয়। এখানেই তো বসেছিল। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আশেপাশে তাকায়, কোথাও নেই। ইরফান ঢোক গিলল। গাড়ির ডোর শব্দ করে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যায় দ্রুত পায়ে। চোখ ঘোরায় মায়েরার ছায়াও নেই। ইরফানের গলা শুকিয়ে আসে। পায়ের গতি বাড়িয়ে শুদ্ধের কাছে এসে শুদ্ধর কলার ধরে বলে, ও কোথায়? শুদ্ধ ভ্রু কুচকে তাকালো। অসহায় কণ্ঠে বলে, কি জ্বালা তোরও, হারালে শুধু আমার কাছে আসিস কেন? আমার ভেতরে বাইরে সবখানে আমার হবু বউ। তুই চাইলে আমাকে উইদাউট ড্রেসে চেক করে দেখতে পারিস, আমার কোথাও তোরও নেই। ইরফান রেগে দাঁতে দাঁত চেপে বলে, তুই ও পাশে দাঁড়িয়ে থাকলি, আমি এই পাশে আসার পর বলো কোথায়? শুদ্ধ হা করে তাকালো। সে একটু দাঁড়িয়েও থাকতে পারবে না। চোখ ছোট ছোট করে বলল, ডিভোর্সই তো দিবি, ওর চিন্তা ঝেড়ে ফেল। আমি ওকে একটা নায়কের সাথে বিয়ে দিয়ে দিব। এখন থেকে সেই নায়ক ওর চিন্তা করবে। ইরফান রেগে শুদ্ধকে ধাক্কা দেয়। ফাইজ ইনায়াকে ফারহার সাথে গাড়িতে বসিয়ে রেখে এসেছে। এদিকে ইরফানের গাড়ি দাঁড় করানো দেখতে পেয়ে মূলত আসলো। ইরফানকে খালি গায়ের সাথে শুদ্ধকে এভাবে বলতে শুনে অবাক হয়ে বলে, কি হয়েছে? শুদ্ধ পিছনে তাকিয়ে বলে, ইরফান ওর বউকে ডিভোর্স দিবে বুঝলি, কিন্তু সেই বউয়ের জন্য ওর পরাণ পড়ছে জঘন্যভাবে। জটিল ইকুয়েশন। ইরফান দুহাতে মাথা চুল টেনে আবারও এদিক ওদিক চোখের মনি ঘোরায়। শুকনো ঢোক গিলছে বারবার। সীমান্তের ওখানে গিয়েও মেয়েটা গাড়ি থেকে বেরিয়েছিল একা একা, আবারও বেরিয়েছে। ভাবতেই রাগে গাড়ির চাকা একটা জোরে লাথি বসায়, বিড়বিড় করে, স্টুপিড, আই উইল কিল ইউ। যদি খারাপ কারো হাতে পড়ে যায়। ভাবতে ইরফানের চোখে মুখে ভীতি জড়ো হয়, রাগ চেপে যায়। দুহাতে মাথা চুল টেনে এনে হঠাৎই চিৎকার করে বলে, ওকে এনে দে প্লিজ। শুদ্ধ আর ফাইজ অবাক হয়ে তাকালো ইরফানের দিকে। ইরফানের কণ্ঠ কাঁপছিল। আর প্লিজ শব্দটা, তাও ইরফান, নট পসিবল। আপা, আয়শা পড়ছি। সিএনজি আলার ডাকে মায়েরা মাথা সোজা করে। সবকিছু কেমন ঘুরছে, চোখ দিয়ে যেন গরম ধোয়া
নির্গত হয়। একটু সময় নিয়ে বসে রইল চুপ করে। এরপর ধীরে ধীরে সিএনজি থেকে নেমে দাঁড়ায়। ব্যাগ থেকে কত টাকা যেন বের করে লোকটার হাতে দেয়। ঢুলতে ঢুলতে বাড়ির দিকে এগিয়ে যায়। সিএনজিওয়ালা অবাক হলো। মেয়েটা তাকে 500 টাকার নোট ধরিয়ে দিয়েছে, ভাড়া 200 টাকা। দ্রুত সিএনজি থেকে নেমে মায়রার পিছে গিয়ে বলে, আপা আপনার বাকি টাকা। মায়রা কথা বলতে পারছে না, তবুও হালকা হেসে ছোট্ট করে বলে। দিয়ে দিন চাচা। লোকটা বাকি টাকাটা মায়রার হাতে দিয়ে দেয়। মায়রা মৃদু স্বরে বলে, আপনি খুব ভালো চাচা। কথাটা বলে বাড়ির দিকে এগিয়ে যায়। সিএনজিওয়ালা লোকটি সেখান থেকে চলে যায়। মায়রা মেন গেট ধরে দাঁড়িয়ে পড়ে। গেটে দারোয়ান রহমত চাচা মায়রাকে এভাবে দেখে দ্রুত এগিয়ে এসে বলে, ঠিক আছে মা? মায়রা মাথা নামিয়ে বলে, চাচা ভেতর থেকে একটু কাউকে ডাকবেন, আমি হাঁটতে পারছি না। বয়স্ক লোকটি দ্রুত দৌড়ে ভেতরে গেল। মেন গেট থেকে ভেতরে রাস্তার মতো বেশ খানিকটা জায়গা পেরিয়ে একদম মাথায় ইরফানদের বাড়ি। রহমত ভেতরে গিয়ে রিতাকে ডেকে আনে। রিতা বাইরে এসে মায়রাকে এভাবে দেখে অবাক হয়। সবচেয়ে অবাক হয় মায়রাকে একা দেখে। আশেপাশে ইনায়াকে খুঁজে। মায়রাকে জিজ্ঞাসা করে ইনায়ার কথা। মায়রা মৃদু স্বরে বলে, ওরা আসবে, আমায় ঘরে দিয়ে এসো প্লিজ আপু। রিতা অসহায় চোখে তাকালো মায়রার দিকে। মায়রা থেকে সে 2 বছরের বড়। মায়রা সেই থেকেই তাকে আপু বলে ডাকে, নাম ধরে ডাকতে বলে, অথচ ডাকে না। রিতা জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে ভাবি? মায়রা কিছু বলে না। রিতাকে ধরে ধীর পায়ে বাড়ির দিকে এগিয়ে যায়। রিতা আবারও জিজ্ঞাসা করলে মায়রা দুর্বল কণ্ঠ তবে শক্ত গলায় বলে, আমি তোমার ভাবি নই বুঝলে, নাম ধরে ডাকতে না পারলে ডাকবে না আমায়। রিতার মুখটা একটুখানি হয়। মায়রা তো এভাবে কথা বলে না, কি হয়েছে? একটু পর মায়রা ঢোক গিলে বলে, সরি আপু, ভাবি ডাক ভালো লাগে না, তুমি আমায় নাম ধরে ডাকলে আমার খুব ভালো লাগে। রিতা মৃদু হাসলো, মাথা নেড়ে আচ্ছা বলে। মায়রাকে রিতা মায়রার ঘরে রেখে আসে। এরপর মায়রার কথা অনুযায়ী দ্রুত একটা টাফনিল আর পানি এগিয়ে দিলে মায়রা খেয়ে নেয়। গা থেকে বোরখা ছেড়ে খোপা করা চুলগুলো খুলে দেয়। এরই মাঝে রুমা নেওয়াজ মায়রার ঘরে এসে মায়রাকে একা দেখে অবাক হয়। এগিয়ে এসে বলে, ইনায়া কোথায়? তুমি একা কেন? মায়রা রুমা নেওয়াজের দিকে তাকালো। ভদ্রমহিলা আরো কিছু বলতে গিয়ে থেমে যায়। মায়রাকে কেমন অস্বাভাবিক লাগলো। চোখ মুখ কেমন ফোলা লাল। বাম গালে চোখ পড়লে দেখলো 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। মায়রা অতিরিক্ত ফর্সা হয়, একটুতে স্পষ্ট বোঝা যায়। রুমা নেওয়াজ ঢোক গিলল। ঘন্টা এক আগে ইরফানের বাবা ইরফানকে না পেয়ে রেগে বেরিয়ে গিয়েছে। অফিসে কাজ ছিল, অথচ ইরফান সেখানে যায়নি। তার মানে মায়রার সাথে ছিল, আর মেয়েটাকে আবারও মেরেছে। তিনি কি বলবেন বুঝলেন না। ইরফানের বাবা যদি জানে ইরফান আবারও মায়রাকে মেরেছে, বাবা ছেলের মাঝেই তো একটা যুদ্ধ লেগে যাবে। মায়রা গলা ঝেড়ে মৃদু হেসে বলে, কিছু বলবেন মা? রুমা নেওয়াজের ধ্যান ভাঙে। এগিয়ে এসে জিজ্ঞাসা করে, তুমি কি অসুস্থ? আর ইনায়া কোথায়? তুমি একা কেন? মায়রা মুখে হাসি নিয়ে আধো আধো স্বরে উত্তর দেয়, আসলে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, তাই চলে এসেছি। আপু আসবে পরে। রুমা নেওয়াজ মায়রার দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। মেয়েটা কেমন যেন, থাপ্পড় যে খেয়েছে এটা তিনি বুঝেছেন, আর কেঁদেছেও, কিন্তু কিভাবে হেসে কথা বলে। দীর্ঘশ্বাস ফেলে বলে, ইরফান তোমাকে আবার মেরেছে? মায়রা অবাক হয়। কিভাবে বুঝলো? মায়রা কিছু বলার আগে রুমা নেওয়াজ হতাশার স্বরে বলে, খেয়েছো? মায়রা মাথা নেড়ে বলে, জি, এসে ঔষধ খেয়েছি। আচ্ছা শো তাহলে, ভালো লাগবে। কথাটা বলেই তিনি বেরিয়ে যান। মায়রা চোখ জোড়ায় পানি। রুমা নেওয়াজ বেরিয়ে গেলে রিতা মায়রার পাশে বসে বলে, ভাবি ভাইজান তোমায় মারছে সেজন্য কাঁদছো? মায়রা হেসে বলে, তার জন্য কাঁদতে আমার বইই গেছে। তুমি আমার ভাবি ডাক ছাড়তে পারছো না, এই জন্য কাঁদছি আমি। রিতা মানল না। মায়রা মজা করার মানুষ, সে জানে। মন খারাপ করে বলে, ভাইজান এমনিতে খুব ভালো, রাগ হইলে একটু অস্বাভাবিক আচরণ কর, তুমি মন খারাপ করো না। মায়রা ঝাপসা চোখ মুছে বলে, থাপ্পড় খেয়ে বাচ্চারা কাঁদে আপু, আর বড়রা কাঁদে ছোট ছোট শব্দ শুনে, কারণ ওগুলোর ভার থাপ্পড়ের চেয়ে অনেক বেশি। রিতা বাঁকা চোখে মায়রার দিকে তাকিয়ে রইল। মায়রা কথাটা বলে বেড থেকে নেমে ধীরে ধীরে ওয়াশরুমে যায়। এরপর দেয়াল ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বারবার মনে পড়ে ডিভোর্স ইজ বেটার। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। কি আশ্চর্য, তার খারাপ লাগছে কেন? ভালোই হবে ওই পাষাণ লোকটা তাকে ছেড়ে দিলে, তাকে আর মার খেতে হবে না। কিন্তু সে চায় না ওই পাষাণ লোকটা তাকে ছেড়ে দিক। আরো 2টো থাপ্পড় দিয়ে তাকে রেখে দেওয়া যায় না? সে না হয় বোবা হয়ে থাকবে। নিজের ভাবনায় নিজের উপরই কেমন বিরক্ত হলো। থাকবে না সে। মানুষ কত ভালোবাসা পেয়েও সম্পর্ক থেকে বেরিয়ে আসে, আর সে শুধু থাপ্পড় খেয়ে বেরোতে পারবে না। তবুও কেন যে কষ্ট হয়। নিজেকে সামলে কোনো রকমে অজু করে বাইরে বেরিয়ে বসে বসে নামাজ পড়ে নেয়। এরপর ঘরের দরজা ভিজিয়ে শুয়ে পড়ে। ইরফান গাড়ি নিয়ে কোথায় কোথায় যে খুঁজলো মায়রাকে সে নিজেও জানে না। ভীষণ অসহায় লাগছে নিজেকে।
মায়রার উপর এত বেশি রাগ হলো তা বোঝানো দায়। ধীরে ধীরে গাড়ি চালিয়ে তার বাসার দিকে যায়। নজর রাস্তার আশেপাশে ছিল। শুদ্ধ তার গাড়ি নিয়ে খোঁজায় ব্যস্ত। ফাইজ ইনায়ের ফারহাকে নিয়ে গেছে। রুমা নেওয়াজ ইরফানের ফোনে অনেকবার কল দিয়েছে, ইরফান কল রিসিভ করে না। উপায় না পেয়ে শুদ্ধর নাম্বারে কল দেয়। মায়রা একা কেন বাসায় আসলো, আর ইনায়া কোথায়, ইরফান কোথায়, সেই সবই শুনলো। ভীষণ চিন্তিত তিনি ছেলেকে নিয়ে, সাথে মায়রাকে নিয়ে। কি করবে এদের কিছু বুঝতে পারছে না। তোর বউ বাড়ি গিয়েছে। ইরফান গাড়ির দরজা খুলে এক পা বাইরে বের করে ড্রাইভিং সিটে বসে, চোখগুলো লাল। শুদ্ধর কথা শুনে মৃদুস্বরে বলে, ওকে। বাড়ি যা, রাত হয়েছে। মামা মামি দুজনেই কল দিয়েছিল অনেকবার। ইরফান কিছু বলল না। শুদ্ধ হতাশার শ্বাস ফেলে বলে, এতক্ষণ যাকে মরার মতো খুঁজছিলি, খবর পেয়ে যাচ্ছিস না কেন? ইরফান রাগে চিৎকার করে বলে, ওর কাছে গেলে ও আমার হাতে বে হিসেবে থাপ্পড় খাবে। ওর সাহস কি করে হয় এই রাতে একা একা বাড়ি যাওয়ার? শুদ্ধ পাশেই দাঁড়িয়ে চুপ করে থাকলো কিছু সময়। এরপর চিন্তিত কণ্ঠে বলে, তুই কি করেছিস মায়ের সাথে? ইরফান কিছু বলে না। রাগে শরীর কাঁপছে তার। চোখ বুজে লম্বা শ্বাস টানে। শুদ্ধ কিছুটা রেগে বলে, তুই আবার মেয়েটাকে মেরেছিস? কি চাইছিস তুই বলতো? ইরফান বেশ কিছুক্ষণ শান্ত হয়ে থাকে। এরপর শক্ত গলায় বলে, ওই স্টুপিডকে খুন করতে চাইছি। শুদ্ধ রেগে বলে, ইরফান, তোর বোঝা উচিত মাইরার বয়স 15+। তোর হাফ বয়সী একটা মেয়ে, বাচ্চা মেয়ে। ওকে প্লিজ সেভাবেই ট্রিট কর। ওর থেকে বড়দের মতো বিহেভ এক্সপেক্ট গুলোকে চাপা দে। নয়তো তুই যা চাইলি সেটাই কর, ডিভোর্স দিয়ে দে। কারণ তোদের এই রিলেশন কোনো ফিউচার নেই। মেয়েটার জন্য আমার খারাপ লাগে। ইরফান কিছু বলল না। শুদ্ধ অবাক হয়। ডিভোর্সের কথাটা ইরফান কেমন যেন শান্ত হয়ে যায়, যেন ভাবতে বসে কিভাবে ডিভোর্স হবে। অর্থাৎ ইরফান সত্যিই ডিভোর্সের ব্যাপারে ভাবছে। শুদ্ধ কিছু বলে না। এভাবে মার খাওয়া এদের রিলেশন, এমন অস্বাভাবিকতা, এর চেয়ে হয়তো ডিভোর্সটাই বেটার। মৃদুস্বরে বলল। বাড়ি যা। ইরফান আরো দুটো সিগারেটের ধোঁয়া উড়িয়ে গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধর কপালে চিন্তার ভাঁজ। ইনায়া গাড়িতে চিন্তিত বদনে বসে আছে। মায়েরা একা একা কেন বাড়ি গেল, সেই চিন্তায় শেষ মেটা। তাদের সাথেই তো কি সুন্দর হেসে খেলে বাইরে বেরিয়েছে, কি যে হলো। তবে বাসায় পৌঁছেছে শুনে কিছুটা নিশ্চিন্ত আছে। ফাইজ গাড়ি থামালে ইনায়া ফারাকে ভেতরে আসতে বললে আরেকদিন যাবে বলে আজ এমনিতেই অনেক রাত হয়েছে। ইনায়ার জোর করে না। ফাইজ ড্রাইভিং সিট থেকে নেমে এসে ইনায়ার পাশে ডোর খুলে দিলে ইনায়া নিঃশব্দে বেরিয়ে আসে গাড়ি থেকে। ফাইজ তীক্ষ্ণ চোখে ইনায়ার মুখ পানে চেয়ে। ইনায়া এগুলে ফাইজ ইনায়ার হাত তার বা হাতের মুঠোয় নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ইনায়া হাত ছাড়ানোর চেষ্টা করে। ফাইজ মৃদুস্বরে বলে, লিটল কুইন, রাগ করছো? ইনায়া কিছু বলে না। নীরব থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে। ফাইজ নরম স্বরে বলে, সরি লিটল কুইন। ইনায়া অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। ফাইজকে গোমরা মুখে তার দিকে চেয়ে থাকতে দেখে চোখ নামিয়ে মিনমিন করে বলে, হাত ছাড়ুন। ফাইজ মৃদু হেসে বলে, ওকে, তোমার ফোন দিচ্ছি, এবার চলবে? ইনায়া মাথা উঠিয়ে খুশি হয়ে বলে, দিন তবে। ফাইজ চোখ ছোট ছোট করে তাকায়। ভাবনার মাঝে ফাইজের পকেটে ফোন ভাইব্রেট হয়। ডান হাতে পকেট থেকে ফোন বের করে দেখলো ইনার ফোন বাজছে। একটা মেয়ের নাম সেভ করা। ফাইজ গলা ঝেড়ে বলে, ফ্রেন্ডের সাথে কি বেশি পার্সোনাল কিছু বলো? আমি শুনতে পারি? ইনায়া কি বলবে বুঝলো না। ফাইজ কল রিসিভ করে লাউডে দেয়। ওপাশ থেকে গড়গড় করে একটা মেয়ে বলে, বান্ধবী, তোর পার্সোনাল বখাটের সাথে এমন রেট হলো রে। মেসেঞ্জারে মেসেজ দিলাম, সিন করিস না। সেসব থাক, এখন বল কি কি করলো সে? চুমুটুমু খেয়েছে? কোথায় কোথায় খেয়েছে? ইনায়া লজ্জায় মাটির নিচে ঢুকতে পারছে না। শুধু পা উঁচু করে বা হাতে তার ফোন নিতে চাইলে ফাইজ ফোন উঁচু করে ধরে। ঠোঁট টিপে হাসতে সে। দৃষ্টি ইনায়ার দিকে। ইনায়া কাঁদো কাঁদো মুখ করে বলে, প্লিজ কল কাটুন। ফাইজ গলা ঝেড়ে ফোনের ভলিউম কমায় দেয়। ফোন ইনায়ার হাতে দিয়ে ইশারায় কথা বলতে বলে। ইনায়া দ্রুত কল কেটে দেয়। ফাইজ তার থুতনির পাশে ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ঘষে আর মিটি মিটি হাসে। ইনায়া যেতে নিলে ফাইজ ইনায়ার হাত ছাড়ে না। ইনায়া মাথা নিচু করে বলে, প্লিজ হাত ছাড়ুন। ফাইজ ইনায়ার হাত থেকে ফোন টান মেরে নিয়ে নিল। ইনায়া অবাক হয়ে বলে, নিলেন কেন? ফাইজ উত্তর করলো না ইনায়ার কথা। ঠোঁটের কোণে হাসি রেখে বলে, ডেট করলে কিস করতে হয় লিটল কুইন। তুমি তো পেয়ে গিয়েছো তোমার ফ্রেন্ডের জন্য। মনে হয় আমি পিছিয়ে পড়ে যাচ্ছি। মনে হয় আমি পিছিয়ে পড়ে আছি। ইনায়া কাপা স্বরে বলে, আমি বাড়ি যাব। ফাইজ হেসে ফেলে। ইনায়ার ফোনে কিছু কাজ করে। ওভাবেই হেসে বলে, ডোন্ট ওয়ারি, বিয়ের আগে আমি অলওয়েজ পিছিয়ে থাকবো। এরপর ইনায়ার দিকে তাকিয়ে বলে, একটা ছোট আবদার পূরণ করবে, এরপর ফোন নিয়ে ভেতরে যাও। ইনায়া চোরা চোখে ফাইজের দিকে তাকায়। ফাইজ হেসে বলে, তোমার ফোনের পাসওয়ার্ড তোমার ভয়েস শুনতে ইচ্ছে করেছে লিটল কুইন।
ইনায়া তার হাত ছাড়ানোর চেষ্টা করে, মাথা নাড়িয়ে বলে, হাত ছাড়ো, আমি ঘরে যাব। লিটিল কুইন, স্পিক আপ, ফিরিয়ে দিও না। ফাইজের কণ্ঠ অতি নমনীয়। ইনায়া চোখ তুলে তাকায়। ফাইজ শীতল চোখে চেয়ে আলতো হেসে বলে, প্লিজ। ইনায়া ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। ফাইজের এভাবে আবদার কেন যেন ইনায়া চাইলেও ফেরাতে পারল না। চোখ খিচিয়ে কাপা কণ্ঠে বলে, মাই পার্সোনাল ব্যাড বয়। ফাইজ ফিসফিসিয়ে বলে, এই তো তোমার পার্সোনাল ব্যাড বয়, মাই লিটল কুইন। ইনায়া দ্রুত বলে, আমার ফোন দিন। ফাইজ ইনায়ার হাতে ফোন দিয়ে ইনায়ার হাত ছেড়ে দেয়। ইনায়া ছাড়া পেয়ে দ্রুত পায়ে বাড়ির ভেতরে যায়, পিছু ফিরে তাকায় না। ফাইজ মুখ গোল করে শ্বাস ফেলে মৃদু হেসে ভিড় করে, আর সহে না রে এই অপেক্ষা। এইটা কখন কিনলে? তোর বয়ফ্রেন্ড দিয়েছে। ফারা ভ্রু কুচকে বলল। আমার বয়ফ্রেন্ড কে? ফাইজ ফারার হাতে ফোন প্যাকেজ হাতে দিয়ে বলে, সেটা তুই জানিস? তুই এমন চিৎকাদুনি কেন বলতো? ফারা রেগে বলে, আর তুমি এত বিয়ে পাগল কেন হলে বলো তো? ফারার কথায় ফাইজ থতমত খেয়ে তাকায়। বেয়াদব বোন হয়েছে, শুধু বড় ভাইয়ের পিছনে লাগে। ফাইজ তার ঘরে যেতে যেতে বলে, ইরফানের বইয়ের এক্সাম শেষ না হওয়া পর্যন্ত কেন বুঝি না বোর্ডের মাস্টারগুলো মির্জাফর হতে চাইছে কেন নাকি? ফারা বাঁকা চোখে তাকিয়ে দেখলো ফাইজের দিকে। পাগল নাকি তার ভাই, কি বলে নিজেই জানে না। হাতের প্যাকেজ নিয়ে তার ঘরে যায়। এটাই তো শুদ্ধর হাতে ছিল। ঘরে গিয়ে আগে পুরো ফোনের প্যাকেজিং খুললো, একদম নতুন। তবে এটা কেনার পর একবার খোলা হয়েছিল, এরপর আবারও আগের মতো করেই রেখেছে। ফারা বুঝলো, ভেতর থেকে ফোনটা বের করে উল্টে পাল্টে দেখলো। বুক ধুকপুক করছে, এটা শুদ্ধ ভাইয়ের কেনা ফোন। কিন্তু সে বলল এটা সামিয়া নামের ওই মেয়েটার জন্য কিনেছে। হঠাৎই ফোন শব্দ করে বেজে ওঠে, তবে ফোনের সেট করা কোনো রিংটোন নয়, ভয়েস। ভালোবাসার খেলাটায় আমি জিতে গেছি ফারহা, শুনছো? এই ফারহা, ভালোবাসি কিন্তু। হাজারো আবেগ মেশানো কোমল সুরে কয়েকটা শব্দ, যে কণ্ঠ শুদ্ধর। ফারার হাত কাঁপছে। কল করেছে শুদ্ধ ভাইয়ের রিংটোন এটা। বারবার একই সুরে কথাগুলো বাজছে। ফারা ঢোক গিলছে, ফোন বাজতে বাজতে কেটে যায়। সেকেন্ডবার কল আসলে ফারা কল রিসিভ করে ধীরে ধীরে ফোন কানে ধরে, চোখ জোড়ায় পানি টইটুম্বুর। ওপাশ থেকে শুদ্ধ বলে, ফারহা, আমার হবু বউকে ফোন দিতে গিয়ে তোমার কাছে চলে গিয়েছি মিষ্টি। এখন কি করি বলো তো? ফারা কাতর গলায় ফুপিয়ে বলে। শুদ্ধ ভাই? শুদ্ধ ঠোঁট টিপে হেসে আবেগপ্রবণ গলায় বলে, এই তো আমি ফারহা। আমি তোমাকে ভালোবাসি না। শুদ্ধ শব্দ করে হেসে বলে, ভালোবাসাটা তবে পেয়ে গেলাম আমি ফারহা, বুঝেছো? ফারা কথা বলতে পারে না, ফোপায়। শুদ্ধ প্রাণ খোলা হাসি হাসি একটু পর থেমে বলে, ও হে লাবণ্যময়ী, আর একটু শব্দ করে কাঁদবে প্লিজ। ফারা নাক টেনে কল কেটে দেয়। ওয়ালপেপারে ভেসে উঠে তার কান্না ভেজা মুখ, আর তার দিকে হেসে তাকিয়ে আছে শুদ্ধ। পিকটা সাইড থেকে তোলা। ফারা হঠাৎই কান্নার মাঝে হেসে ফেলে। আবারও ফোনে রিং হয়। ভালোবাসার খেলায় আমি জিতে গেছি ফারহা, শুনছো? এই ফারহা, ভালোবাসি কিন্তু। ফারা মন দিয়ে শুনছে কথাগুলো, কিন্তু কল রিসিভ করলো না। চোখ মুখ লাল, তবে মুখায়বে উজ্জ্বল খুশি ঝিলিক। প্রায় রাত 1টার কাছাকাছি। ইরফান বাড়িতে এসে চাবির সাহায্যে লক খুলে ভেতরে যায়। ডাইনিংয়ে বসে তারেক নেওয়াজ ছেলের অপেক্ষা করছিলেন। ইরফানকে পোশাকবিহীন দেখে তিনি বিস্ময় নিয়ে তাকালো। এগিয়ে এসে বলে, তোমার এ অবস্থা কেন? ইরফান তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, কাজ ছিল। কাজ ছিল মানে? এভাবে উদাম গায়ে বাইরে থেকে কি কাজ করে আসলো ইরফান? ভদ্রলোক বুঝলেন না। তারেক নেওয়াজ মূলত ইরফান অফিসে না যাওয়ায় রেগে আছে। মায়রার ব্যাপারে তিনি জানেন না। ইরফান অফিসে যাবে বলেও আর যায়নি। রেগে বলে, তুমি কি পণ করেছো আমাদের বিজনেসে ধস নামিয়েই সারবে? ইরফান বিরক্ত হলো। সিঁড়িতে উঠতে উঠতে বলল, নেক্সট ডে সব সামলে নেব, ডোন্ট ওয়ারি। কথাটা বলে ইরফান দ্রুত পায়ে তার ঘরে চলে যায়। তারেক নেওয়াজ ফোঁস করে শ্বাস ফেলল। এই ছেলে আর ভালো হলো না। তিনি হতাশ। সামলে নিবে বলেছে যখন নিবে সামলে, যখন যা মনে হবে করবে, বলেও লাভ নেই। এই যেমন মায়রাকে এনে রেখেছে, এক্সামের মাঝে কেন আনলো তার কারণও বলেন না। তিনি কাজে ব্যস্ত থাকায় মায়রার সাথে তার সেভাবে কথাই হয়নি, ফলে শুনতেও পারেননি কেন এনেছে মায়রাকে। বিরক্ত হয়ে তার ঘরে চলে যায়। ইরফান তার ঘরে গিয়ে আগে শাওয়ার নেয়। প্রায় 30 মিনিট সময় নিয়ে, চোখে মুখে রাগের আভা। যখনই ভাবছে মায়রা এই রাতে একা একা এই পথ এসেছে, তখনই মাথা পুরো গরম হয়ে যাচ্ছে। নিজেকে সামলাতে চায় কিন্তু ব্যর্থ। ইচ্ছে করছে আগে ওই স্টুপিডকে গিয়ে থাপ্পড় দিয়ে রাস্তাঘাটে একা ঘোরার স্বাদ মেটাতে। শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, একটা কালো ট্রাউজার পরে নিল, তবে শরীরে কিছু জড়ালো না। উদাম শরীরে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে।
মায়রার ঘরের সামনে গিয়ে দাঁড়ায়, নিজেকে সামলানোর চেষ্টা করে। দরজা ঠেলে ভেতরে চোখ পড়লে মুহূর্তে চোখ জোড়া শীতলতায় ভরে যায়। রাগ আপনা আপনি নিভে যায় খানিক। ঘরের ভেতরে প্রবেশ করে দরজা ভিড়িয়ে দেয়। ঘরের লাইট জ্বালিয়ে ঘুমিয়েছে কেন বুঝলো না। ধীর পায়ে এগিয়ে এসে মায়রার মাথার কাছে দাঁড়ায়, গম্ভীর চোখে দৃষ্টি আবদ্ধ করে মায়রার মুখ পানে। মায়রা ইরফানের ঘরে ঠিক যেভাবে ঘুমিয়েছিল আজও সেইভাবে ঘুমিয়েছে। দরজা বরাবরই মাথা রেখে বিছানার কিনারায় মাথা রেখে চুলগুলো ছেড়ে দেয়, যা মেঝে ছুঁয়েছে। ফ্যানের বাতাসে মেঝে ছুঁয়ে থাকা চুলগুলো মৃদুভাবে তোলে। মায়রার বাম গালে চোখ পড়লে ইরফান ঢোক গিলে 5 আঙ্গুলে দাগ স্পষ্ট। চোখ বুজে শ্বাস ফেলল। একটু পর মায়রার মাথার কাছে ডান পা ভাঁজ করে বসে। সামান্য ঝুঁকে মায়রার বাম গালে তার ডান হাতের আঙ্গুলগুলো ছোঁয়ালে মায়রা ঘুমের মাঝে কেঁপে ওঠে। ইরফান মায়রার বন্ধ চোখের পাতায় দৃষ্টি দেয়। ফুলের পাপড়ির ন্যায় মসৃণ ফর্সা দীর্ঘ চোখের পাতায় ডান হাতের বুড়ো আঙ্গুল দ্বারা আলতো করে ছুঁয়ে দেয়। মায়রা ঘুমের ঘরে ডান কাত হয়ে ইরফানের দিকে হেলে আসে। ইরফান মায়রার পুরো মুখটা নিখুঁতভাবে অবলোকন করলো। দৃষ্টি ঘুরিয়ে ডান গালে চোখ স্থির করে। ফর্সা গালে লালচে দাগগুলোর দিকে অসহায় চোখে কিছু সময় তাকিয়ে থাকে। এরপর বসা থেকে উঠে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ফ্রিজ থেকে বরফ নিয়ে আসে হাত ভর্তি করে। আবারও মায়রার পাশে বসে আলতো হাতে মায়রার গালে বরফ লাগিয়ে দেয়। মায়রা কেঁপে ওঠে। এগিয়ে এসে তার হাতের কাছে ইরফানের বা হাত পেয়ে হাতের তালুর উপর ডান গাল রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। ইরফান ঝুঁকে আছে মায়রার উপর। মায়রার মুখের দিকে চেয়ে ডান হাতে আবারও মায়রার গালে বরফ লাগিয়ে দেয়। এবার মায়রা আর নড়ে না। ইরফান সময় নিয়ে বরফ দিয়ে দিল মায়রার গালে। এরপর ডান হাতে ছোট ছোট বরফের টুকরোগুলো ছুঁড়ে ফেলে। ভেজা গালে চুলের কিছু অংশ হেলে আসলে হাত বাড়িয়ে তা কানের পিঠে গুজে দেয়। ঢোক গিলে মুখ নামিয়ে ভেজা গালে ঠোঁট দাবায়। কতক্ষণ যেভাবে থাকলো তারই আত্মা নেই। মায়রা নড়ে উঠলে ইরফান মায়রার গাল থেকে ঠোঁট সরিয়ে নেয়। মাথা খানিক উঁচু করে মায়রার ফোলা ফোলা মুখে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর মায়রার কানের কাছে মুখ নিয়ে গলা নামিয়ে মৃদুস্বরে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।